আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার কথা কি শোনা যায়? জি ভাইয়া, শোনা যায়। ভাইয়া কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া আপনার নাকি আজকে বুঝি না আপনার কথা। আজকে নাকি আপনার ঈদ। আপনার নাকি ঈদের আগে ইয়া? হ্যাঁ আজকে ঈদ, তো ঈদ হচ্ছে এই জন্য এই যে আজকে একটা সুন্দর ক্লাস নিব আমরা, যে ক্লাসটার জন্য দীর্ঘদিন যাবত অপেক্ষা করেছিলাম, সেই কারণেই। আসসালামু আলাইকুম ভাইয়া। মরিও না ভাইয়া, আমি ঠিক হয়ে গেছে। একদম আমাদেরকে দাওয়াত দেওয়ার ভয়ে বলতেছেন। আরে কিসের দাওয়াত? ঈদের দাওয়াত, চলে আসেন সবাই। ভাইয়া ক্লাসের জন্য হলে পোস্ট, মানে এটা ভাবা যায় যে পোস্ট করছে, মানে এটা কিভাবে আসসালামু সম্ভব? আলাইকুম। সেই তো কথা, কি যে হচ্ছে, কি যে সুখবর, কি যে ঈদ, আমিও তো বুঝতেছি না। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি পোস্ট করছে? দেখলাম না যে যিনি পোস্টটা করছে তার কাছে জানতে চান। হ্যাঁ আসলে কি, হয়তো আমাকে কোনো সারপ্রাইজও দিতে পারে, বা আপনারা সবাই সারপ্রাইজ পাইতে পারেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলাও তো যায় না যে আপনিও জানেন। না না, আমি জানি না। আরে ভাইয়া বলবে না। আচ্ছা হ্যাঁ সেটাই, কারণ বোঝা যাচ্ছে যে আরে আমার বিয়ে, ভাইয়ের বিয়ে। হ্যাঁ ভাইয়া, এটা বললেই তো হয়, এত হেজিটেট করে নাকি বলুন কেউ? না, আমার শরম করে। ভাইয়া ভয় পাচ্ছে। লজ্জা। আচ্ছা তাহলে আর গেস করাটা ঠিক আছে। আচ্ছা আমরা আলোচনা শুরু করি। আপু আর কেউ বলিয়েন না, ভাইয়া লজ্জা পাচ্ছে অনেক। এই যে এই যে এখন রিয়াকশন দেখবা তোমরা। আমরা আমাদের গেস করা অনেক সঠিক, এখন দেখবে মানে ভাইয়া কি করে। কারে দেখাবো মনের কষ্ট। এই যে আপনাদের জেপি ভাইয়া খুব মনের কষ্টে আছে, অনেক দুঃখে কষ্টে আছে, তাকে সবাই একটু সমবেদনা জানান। আচ্ছা সবাই আসলে জানতে চাচ্ছেন, বলি আপনাদের। এই দাঁড়া দিদি ভাইয়ার জন্য একটা কষ্ট হলো। হ্যাঁ আচ্ছা, বিষয়টা হলো কি যে হঠাৎ করেই আমার আসলে বাসা থেকে বিয়ে ঠিক করা হয়েছে। এর কারণটা হচ্ছে যে আমার নানি খুবই অসুস্থ দীর্ঘদিন যাবত। তো হচ্ছে তার অনেক একটা ছিল, আশা ছিল যে হচ্ছে কিছু একটা হয়ে যাওয়ার আগে মানে নাতি বউ দেখবে, এরকম একটা তো অনেকবারই বলছে, বাট বিষয়টা সেভাবে সিরিয়াসলি নেওয়া হয় নাই। বাট এখন এমন হয়ে গেছে যে মানে খুব সিরিয়াসলি বলতেছে, অনেক ইমোশনাল হয়ে গেছে। আর আমার নানি আমাকে খুবই ভালোবাসে, খুবই পছন্দ করে। তো এখন সব মিলায় হঠাৎ করে এমন একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো ঈদের আগেই সেটা সম্পন্ন হবে ইনশাআল্লাহ, সবাই দোয়া রাখবেন। এটাই হচ্ছে মূলত আপনাদের বলছিল আপনাদের ভাইয়া। আলহামদুলিল্লাহ, কংগ্রাচুলেশন। আলহামদুলিল্লাহ ভাইয়া। আচ্ছা, আমার নানি অসুস্থ। ভাইয়া কি বিয়ে হয়ে গেল নাকি ভাই আপনার? ভাই শুনেন আমার কথা শুনেন। আপনাদের জাপানের কথা শুনেন। আমার নানি অসুস্থ, আমি বলি কি নাতনি বউ দেখবা নাকি? আমার বলে তুই আগে চাকরি কর তারপর। আমার জীবন, তুই 12টা হয়ে যা। আচ্ছা আসেন, আমরা দ্য লায়ন এন্ড দ্য জুয়েল এই ড্রামাটার হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা জানছি, কে লিখছে এটা জানছি, কোন উদ্দেশ্যে তিনি এটা লিখছিলেন এটা কিন্তু আমরা সবাই জেনে গেছি। এখন আমাদের এই যে ভাবে কি ইংলিশ ডিপার্টমেন্টেরই ভাইয়া? সরি আরেকবার, রাশিদা কেমি আপু আরেকবার বলতেছে ভাবে কি ইংলিশ ডিপার্টমেন্টে পড়ে নাকি? এইটা তো বলা হবে না। এটা তো আমি এখন ঠিকঠাক জানি না, খোঁজ খবর নেওয়া লাগবে। সবে মাত্র ঠিক হইলো, কথাটা তো বলা শুরু হয় নাই। সব তো ঠিক ভাইয়া। ভাইয়া হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্টের, অবশ্যই ভাবি ইংলিশ ডিপার্টমেন্টেরই হবে। ইংলিশ সমস্যা নাই, আপনাদের ক্লাস নিবে। আর বলো না তোমরা, লিটারেচারের বাইরে যাবো না।
আমারও কিছু হয় না তো। তো জেপি ভাইয়ার কবে হচ্ছে? আপনারা কিছু একটু হেল্প করেন, এর থেকে আর কি বলবো। আচ্ছা, তো এটার ব্যাকগ্রাউন্ড সবকিছু আমরা জানছি। এখন এটার মূল গল্পটা আসলে কি সেটা জানার চেষ্টা করব। এটা প্রোটাগনিস্ট যিনি, তার নাম হচ্ছে সিদি। আমাদের এখানে কোন ভিলেজের কথা বলা হয়েছিল? ভিলেজের নাম কি বলছিলাম আমরা? ইলুজিন লেক। বানান করেন, ইলু জিংলে। বানান করেন। ILLUZINLE। ঠিক আছে, ইনশাআল্লাহ ঠিক আছে। আপনাদের ভাবির নামও ওইরকমই। বাকিরা কি বলে? ঠিক আছে, জি ভাইয়া। নামটা বললা দেন ভাইয়া। আরে এমনি বললাম। শাবনূর, শাবনূর। শাবনূর। আরে বাদ দাও, আর বলো না তো। ভাইয়া আজকে মনে হয় কঠিন পিনিকে আছে। What the finish? ভাই, finish কি? থেকে আসে না। কমেন্ট অফ দ্য ইয়ার। আচ্ছা, যাই হোক, ভাইয়া মেসেজটা দেখেন। কি বলছিস দেখি রে? আজকে দেখা যাচ্ছে না। ওএমজি। হাজারো মেয়ের মন ভেঙে দিল। কষ্ট লাগলো, কি আর করা, একা মানুষ আমি। সেটা লজ্জা পাচ্ছে খুব। আমরা না বলি এগুলো কথা। আচ্ছা, আমরা ক্লাস করি, ক্লাসের মধ্যে যাই। তো হচ্ছে এই ভিলেজের মধ্যে সব থেকে সুন্দরী একটা মেয়ে, যার নাম হচ্ছে সিদি। কি নাম? এই সিদিকে মূলত জুয়েল মনে করা হয়, বুঝলেন? এবার ভাইয়ার পরীক্ষা আরো ভালো হবে। আমরা কি সামনের দিকে আগাইতে পারবো আদৌ? জুয়েল, জুয়েল মানে কি বলেন? ভাইয়া বলে দেন যে আপনার বিয়ে নিয়ে একটা ক্লাস হবে, আবার বিয়ের মানে তথ্যগুলা নিয়ে। আর এখন ক্লাস করি। ওই যে আপনাদের যে ভাইয়া পোস্ট করছে, ওই ভাইয়া নাকি ক্লাস নিবে ওই সম্পর্কে। উনি আবার বেশি এগুলোতে অভিজ্ঞতা বেশি। আচ্ছা, যাই হোক, তো এই গ্রামে ইনাকে মনে করা হয় জুয়েল, দা জুয়েল। আমরা যদি টাইটেলটা দেখি, আমাদের যে ড্রামাটা, এটার নাম দ্য লায়ন এন্ড দ্য জুয়েল। তো এই যে জুয়েল, এই জুয়েল হচ্ছে মূলত আমাদের এই সিদি। এখন সিদিকে জুয়েল বলা হলো কেন, বা জুয়েল মানে কি? কে জানেন? বলেন, জুয়েল মানে কি? অলংকার, গয়না। অলংকার, দামি জিনিস কিছু। গুড, কারিয়া ভালো বলছে, দামি জিনিস। এক কথায় খুব মূল্যবান জিনিস। তো এই গ্রামের দামি বা মূল্যবান মানে হচ্ছে মূল্য খুব দামি হিসেবে বিবেচনা করা হয়, ভ্যালুয়েবল হিসেবে মনে করা হয় আমাদের সিদ্দিকে। তার কারণ কি? তার কারণ হচ্ছে মূলত সে অনেক সুন্দরী, এবং তারপর হচ্ছে যে তার যে হচ্ছে অ্যাটিটিউড, কথাবার্তা সবগুলা মিলে, তার বয়সও খুব কম, তরুণী একজন, সে কারণে তাকে এখানে জুয়েল বলা হয়েছে। এখানে মূল গল্পটা আসলে এই সিদ্দিকে ঘিরেই সম্পন্ন হয়। তিনি হচ্ছে আমাদের এখানকার হিরোইন বা প্রোটাগনিস্ট আমরা বলতে পারি। তো এই কারণে এনাকে জুয়েল বলা হচ্ছে। ওকে ফাইন। এবং তারপর এখানে মেইন যে ক্যারেক্টার, সেটা হচ্ছে বারোকা। এই যে বারোকা, ইলুজিনলে যে ভিলেজ আছে, এই ভিলেজের মোড়ল হচ্ছে আমাদের এই বারোকা। এই গ্রামের হচ্ছে মোড়ল। এখন যেমন গ্রাম চেয়ারম্যান থাকে, আগে তেমন হচ্ছে মাতব্বর থাকতো, যিনি হচ্ছে পুরো গ্রামটাকে লিড করতো। এক কথায় লিডার, গ্রামের লিডার বা মোড়ল। তিনি হচ্ছে যে কোনো বিচার কার্য থেকে শুরু করে কোন সিদ্ধান্ত দেওয়া, যা কোনো যত কিছু আছে সবগুলা বিষয়ে তিনি নাক গলাইতেন বা তার দায়িত্ব ছিল। এ হচ্ছে বারোকা। তো এই কারণে ইনাকে বলা হয় গ্রামের মোড়ল তিনি। আচ্ছা, ইনাকে মূলত লায়নের সাথে কম্পেয়ার করা হয়, বা ইনাকে বলা হয় দ্য লায়ন।
লায়ন। দেখেন আমরা টাইটেলটার দিকে যদি একটু আবার ফিরে যাই, দ্য লায়ন এন্ড দ্য জুয়েল, আমরা প্রথমে জুয়েল পেয়ে গেছি, এখন আমরা পাইলাম লায়ন। এখন লায়নের প্রকৃতি সম্পর্কে আমরা যদি একটু চিন্তা করতে যাই, আমরা জানি যে সিংহ হচ্ছে একটা হিংস্র প্রাণী, ঠিক আছে? তো এরকম হিংস্র একটা ব্যাপার স্যাপার আমরা কিন্তু এই বেরকার মধ্যে খুঁজে পাবো। তো ইনি হচ্ছে এই গল্পটার লায়ন। কেন লায়ন, আমরা যদি গল্পটা শেষ পর্যন্ত শুনি তাহলে বুঝতে পারবো যে নাকি লায়ন কেন বলা হলো, কি জুয়েল কেন বলা হলো। এখন এমনিতে বোঝা সম্ভব হবে না। এখন ইনি হচ্ছে এই গল্পটার মূল একটা ক্যারেক্টার। এনাকে আমরা হিরো বলতে পারি। এখানে যথেষ্ট কনফিউশন আছে তাকে হিরো বলা যাবে কিনা। এখানে আমরা একে হিরো বলতে পারি, আবার একই সাথে এনাকে আমরা অ্যান্টাগনিস্ট বলতে পারি। হিরো অথবা অ্যান্টাগনিস্ট। অ্যান্টাগনিস্ট মানে কি? আমি এনাকে অ্যান্টাগনিস্ট হিসেবে চিনি। আচ্ছা, শয়তান, ভিলেন, খলনায়ক। খলনায়ক বা ভিলেন। তো এনাকে এখানে খলনায়ক বলতে পারি, আবার একই সাথে আমরা বলছি হিরো বলতে পারি। কারণ কেন হিরো বা কেন অ্যান্টাগনিস্ট, আসলেই তিনি কোনটা, এটা হচ্ছে আমরা শেষ পর্যায়ে যায় বুঝতে পারবো, এবং পরে এটা নিয়ে আমরা অ্যানালাইসিসও করবো যে আসলে তাকে কি বলা যায়। আচ্ছা, তো এই যে বেরকা, ইনি হচ্ছে গ্রামের মোড়ল। ইনার বয়স কত? ইনার বয়স হচ্ছে মাত্র 62 বছর। মাত্র 62 বছর। মাত্র কেন বলতেছি সেটা হচ্ছে আমরা পরবর্তীতে জানতে পারবো। তো ইনি হচ্ছে গ্রামের মোড়ল। তাকে লায়নের সাথে কম্পেয়ার করাইছে, এগুলো মনে রাখবেন, আমি বারবার রিপিট করতেছি, আপনাদের হচ্ছে ব্রিফ কোশ্চেন এগুলো আসতে পারে। তারপর হচ্ছে ইনার বয়স 62 বছর। ইনি হচ্ছে এমন একজন ব্যক্তি, যেহেতু বয়সের দিকে যদি আমরা একটু চিন্তা করি, 62 বছর বয়স মানে কিন্তু অনেকটাই বুড়া হয়ে গেছে, বুড়া টাইপের একজন লোক, বয়স্ক লোক, ওল্ড ম্যান। এখন তিনি যেহেতু একজন বয়স্ক মানুষ, তিনি হচ্ছে যে আগের যে ব্যাপার স্যাপারগুলো থাকে, মানে হচ্ছে ট্রেডিশন মেনে চলা, আগে যেভাবে লোকজন চলতো, যে নিয়ম নীতিগুলো মেনে চলতো, সেই সব নিয়ম নীতি তিনি মেনে চলেন। তার মধ্যে শিক্ষার কোনো ছোঁয়া নাই, তিনি একদমই হচ্ছে অশিক্ষিত একজন মানুষ। এবং তিনি হচ্ছে যে শিক্ষার যে ব্যাপার স্যাপার বা মডার্ন ওয়ার্ল্ডের যে ব্যাপার স্যাপার গুলা, মডার্ন কোনো কিছু তিনি অ্যাকসেপ্ট করতে চান না। তিনি এগুলা থেকে সবসময় নিজেকে এবং তার গ্রামকে দূরে রাখতে চান। তিনি এরকম একজন হচ্ছে ব্যক্তি। এখন এই যে বেরকা, এই বেরকার বাবার নাম হচ্ছে কিন্তু ওকিকি, মনে রাখবেন, বেরকার বাবার নাম হচ্ছে ওকিকি। আচ্ছা, তো বেরকা গেল। এখন এই যে বেরকার ওয়াইফের ভাই আরেকবার বলেন তো বাবার নামটা। ওকিকি, OKIKI। আচ্ছা, আমি সেদিকে আসতেছি। ভাইয়া দা বেল এটা কি লেখা ছিল? দা বেল, বেল মানে হচ্ছে মোড়ল, গ্রামের মোড়ল, হেড, তিনি গ্রামের হেড। এখন আসেন, এই যে ব্যক্তি, ইনি মূলত একজনকে বিয়ে করেন, যার নাম হচ্ছে সাদিক। ভালো করে ক্যারেক্টার গুলো মনে রাখবেন। খুব বেশি ক্যারেক্টার আমরা এই ড্রামাটার মধ্যে পাবো না, বাট ক্যারেক্টার গুলো যদি আমরা বুঝে নিতে পারি, ক্যারেক্টার গুলোর উপরে যদি শর্ট কোশ্চেন বা শর্ট নোটও লিখতে বলে আমরা পারবো, এবং ক্যারেক্টার গুলো যদি সম্পর্কে ভালো একটা কনসেপ্ট আমাদের থাকে, তাহলে কিন্তু গল্পটা বোঝা যাবে, না হলে বোঝা যাবে না। এখন এই যে সাদিকু, এই সাদিকু হচ্ছে বারকার ওয়াইফ। বারকার ওয়াইফ হচ্ছে সাদিকু। বারকার বয়স বর্তমান সময় আমরা যখন হচ্ছে ড্রামাটা পড়বো, তখন বয়স হচ্ছে ওনার 62 বছর। এখন এই যে সাদিকু, এই সাদিকুকে যে তিনি বিয়ে করেন, এই সাদিকু কিন্তু ছিল তার বাবার শেষ ওয়াইফ। বিরাট শুনতে মনে হচ্ছে, এই সাদিকু ছিল তার স্টেপ মা বা মাদার, স্টেপ মাদার, আচ্ছা, সৎ মা। মানে অকিকির লাস্ট ওয়াইফ ছিল সাদিকু, তাই না ভাইয়া? ওকিকির শেষ ওয়াইফ ছিল আমাদের এই সাদিকু। তো সেখানে আমরা বলছি যে অশিক্ষিত নিরক্ষর একটা গ্রাম, তারা তাদের আগের যে ঐতিহ্য বা যে ভাবে মূলত যে কথাগুলা ছিল, সেই কথাগুলা মেনে চলে তারা। তো হচ্ছে তাদের এরকম একটা কথা ছিল যে হচ্ছে একজন গ্রামের যিনি মোড়ল বা বেল যিনি থাকবেন, এই বেল মারা যাওয়ার পরে যিনি বেল হবেন, তিনি হচ্ছে তার যে শেষ ওয়াইফ থাকবে, মূলত এই শেষ ওয়াইফটাকে হচ্ছে বিয়ে করবেন। এখন আমাদের এই যে বারকার বাবা যে ছিল ওকিকি, এই ওকিকির শেষ ওয়াইফ ছিল কিন্তু সাদিকু। যেহেতু শেষ ওয়াইফ ছিল, সে বেরকার সৎ মা বা মা হওয়া সত্ত্বেও সে কিন্তু তাদের ট্রেডিশন অনুযায়ী তাকে বিয়ে করে। ঠিক আছে, তাদের এই ট্রেডিশন অনুযায়ী সে হচ্ছে আমাদের এই সাদিকুকে বিয়ে করে।
বিয়ে করে এবং সে হচ্ছে হয়ে যায় তার প্রথম বা ফার্স্ট ওয়াইফ। এখন এখানে আরেকটা কথা আছে, তাদের ট্রেডিশন অনুযায়ী যে হচ্ছে ফার্স্ট ওয়াইফ হবে, এই ফার্স্ট ওয়াইফ হচ্ছে হেড ওয়াইফ থাকে, মূলত চিফ চিফ ওয়াইফ বলতে পারি, নেতা এক কথায়। সেখানে একটা কথা বলে রাখি যে এই যে এরোবা ট্রেডিশন বা এলোজেনলে তাদের যে সংস্কৃতি বা প্রথা যেগুলো ছিল, সেখানে এমন একটা জিনিস ছিল যে হচ্ছে একজন ছেলে মানুষ তিনি একই সাথে অনেকগুলা বিয়ে করতেন, একই সাথে অনেকগুলা বিয়ে। কতগুলা বিয়ে এটা আসলে মানে অনেক, একগুলা, এক কথায় বলা যায় অনেকগুলা। আমরা যদি বেরকার দিকে আসি, বেরকা হচ্ছে যে তিনি অনেকগুলা অনেকগুলা হচ্ছে তার ওয়াইফ, এবং তার সন্তান সংখ্যা কিন্তু আমাদের মানে 63 নাকি 65, 63। আচ্ছা 63 জন সন্তান তার, তিনি অনেকগুলা বিয়ে করছেন, ঠিক আছে। এখন এখানে নারীদের প্রতি বেশ কিন্তু বৈষম্য দেখানো হয়, নারীদেরকে এখানে জাস্ট পণ্য হিসেবে বা দাসী হিসেবে দেখানো হয়, তাদেরকে তেমন কোনো ভ্যালু দেওয়া হয় না, এরকম একটা সংস্কৃতি তাদের ছিল। তো এবং সেই সাথে তার যে শেষ যে হচ্ছে বেল থাকবে, তারপরে নতুন যে বেল হবে তার শেষ ওয়াইফটাকে বিয়ে করতে হচ্ছে নতুন যে বেল বা মোড়ল হবে তিনি। তো বেরকা তাকে বিয়ে করে, বিয়ে করার পর যেহেতু আমাদের সাদিকু ইনি হচ্ছে ফার্স্ট ওয়াইফ হচ্ছেন, ইনি যেহেতু ফার্স্ট ওয়াইফ হচ্ছেন, ফার্স্ট ওয়াইফ হওয়ার কারণে তার পরবর্তীতে তিনি যতগুলা বিয়ে করছেন, এই সবগুলা বিয়েতে আমাদের সাদিকুর ভূমিকা আছে, তিনি এগুলাতে হচ্ছে সক্রিয়ভাবে ভূমিকা পালন করেন। এবং তিনি এখানে বাকি তার যে ওয়াইফ গুলা থাকে সেগুলা তো সবাই ছোটই হবে, তো হচ্ছে ইনি যেহেতু হেড এবং ইনি যেহেতু হচ্ছে প্রথম ওয়াইফ, তার রেসপন্সিবিলিটি অনেক বেশি, এবং ইনার রেসপন্সিবিলিটি এমন থাকে তিনি হচ্ছেন গার্ডিয়ান টাইপের, ঠিক আছে। বাকি সব ওয়াইফ গুলাকে তিনি পরিচালনা করেন এবং তাদেরকে খুশি করার মাধ্যমে, তাদেরকে ভালো রাখার মাধ্যমে, ইন্সপায়ার করার মাধ্যমে তিনি মূলত চেষ্টা করেন সবসময় তার হাজবেন্ডকে খুশি করার। ভাই এখন আপনাদের সময় যদি এমনটা হয়, আপুদের উদ্দেশ্যে বলতেছি যে আপনার হাজবেন্ড আপনাকে রেখে আরো একটা বিয়ে করতে চাচ্ছে, আপনারা কি মেনে নিবেন? না, বাকিরা মনে হয় মেনে নিবে, যাক আপনাদের কপালে। কখনোই না। আচ্ছা ভাইয়া একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন। সেটা হচ্ছে অনেক বইতে দেখছি তার সন্তানদের কথা উল্লেখ করা হয়নি, মানে 62 বছর বয়সে যে তিনি 63 সন্তান জন্ম দিছে, কিন্তু এটা উল্লেখ করা হয়নি আদৌ, মানে একটু ক্লিয়ার না, এই বিষয়টা একটু ক্লিয়ার করলে ভালো হতো। আসলে সব সেটাই তো বইয়ে আমিও দেখলাম কোনো বইয়ে বই এমন ইনফরমেশন তো থাকে না, বাট যদি সেভাবে করে অ্যানালাইসিস আপনি করেন বই থেকে ইনফরমেশন পেয়ে যাবেন। সব বইয়ে যদি সবকিছু থাকতো, দেখেন যে একই বিষয়ের উপরে এতগুলান বই তো হইতো না। যেমন আপনাদের গাইড বইয়ের কথাই যদি চিন্তা করেন, এতগুলা পাবলিকেশনস এর বই হওয়ার কি দরকার ছিল? এক একটা বই এক এক ভাবে তথ্য প্রেজেন্ট করে, সব বইয়ে সব রকম তথ্য থাকে না। আর আপনি গ্রামারের কথা যদি চিন্তা করেন, ভাই এত এত গ্রামার বই, সব গ্রামার বই আলাদা আলাদা রকম, মূল বিষয় একই, তাদের প্রেজেন্টেশন ভিন্ন, নতুন নতুন কোনো হচ্ছে যে ইনফরমেশন আছে অন্য একটা বইয়ে নাই। ব্যাপারটা হচ্ছে এরকম, সব বইয়ে থাকবে বিষয়টা একদমই সেরকম না। বাট তার হচ্ছে সন্তান সংখ্যা হচ্ছে 63 জন। তো আমাদের সাদিকুর কাছে আমরা ছিলাম, তিনি হচ্ছে না তার হেড ওয়াইফ বা তার হচ্ছে অনেক রেসপন্সিবিলিটি, তার সবসময় যে ভূমিকাটা তিনি পালন করেন সেটা হচ্ছে যে তার হাজবেন্ডকে খুশি রাখতে চান, হাজবেন্ডকে তিনি খুশি রাখতে চান, তার মন ভালো তিনি ভাইয়া রাখতে। বেরকার সর্বমোট ওয়াইফ কতগুলা ছিল? আরেকবার ভাইয়া ওনার ওয়াইফ বেরকার মানে সর্বমোট কতগুলো ওয়াইফ ছিল? এটা নির্দিষ্ট ভাবে আমি পাই নাই কতজন ছিল, তবে অনেক জন ছিল, এত বেশি ছিল। দেখেন যে 63টা সন্তান হয় কি কম কথা? 63 জন যদি সন্তান হয়ে থাকে, অ্যাটলিস্ট তার হচ্ছে দেখেন মনে করেন যে 20 জন ছিল, কমপক্ষে হলো 20 জন, হতে পারে কম বেশি হতে পারে। আমরা দেখতে পাবো যে তিনি একটা সময় এই ড্রামার মধ্যেই 5 মাস থেকে বিয়ে করেন নাই দেখে হচ্ছে তার খুবই মন খারাপ, তিনি আবার বিয়ে করতে চান। মানে 5 মাস ধরে বিয়ে করি নাই, এরকম একটা ব্যাপার যে 5 মাস যাবত আমি বিয়ে করি নাই, নতুন একটা বিয়ে করতে হবে, তাদের টেন্ডেন্সি গুলো এরকম। তাহলে বুঝেন তার ওয়াইফ সংখ্যা অনেক বেশি ছিল, অনেকগুলো ছিল। আচ্ছা গেল বেরকা। এখন এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হচ্ছে আমাদের আকুন লেক। লাকুনলে, যার বয়স হচ্ছে 23 বছর, যার বয়স হচ্ছে 23 বছর। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন?
ভালো আছি। এই তোমরা ক্লাস করতেছো? না, আমরা ক্লাস মাঝখানে করছি না। আসছি ক্লাসের। এই তোমরা এমন কেন? ছেড়ে দাও ভাইয়াকে, মার্কেট যাবে উনি এখন, তোমরা ধরে রাখছো। হ্যাঁ হ্যাঁ, ছেলে মানুষের মার্কেট লাগে না। বিয়ের ফুল ফুটলে কি যেন একটা গান আছে, বিয়ের ফুল ফুটলে হবে বিয়ের। কেউ গাচ্ছ না কেন? তোমরাও না, এখানে ওর ক্লাস করতেছে। শুরু করেন, আপনি শুরু করেন। আমি তো শপিং যাচ্ছি যে কি কি করব না করব। তোমরা ক্লাস করতেছো, বের হও ক্লাস থেকে, আর ভাইয়াকে ছুটি দাও। ভাইয়া কমেডি পড়াচ্ছেন, মানে পড়িয়ে উনি বহি প্রকাশ করতেছেন, গান আর লাগবে না। না না, আর বইলো না, মানে ভাইয়াকে দেখতেছে না, লজ্জায় লাল হয়ে যাচ্ছে। তো আমরা কিন্তু, তবে ভাইয়া সাবধান, নতুন ভাবিকে বারকার কাহিনীটা বললেন না, বিয়ের আগে পালাই যাবে। সম্ভবত বেরোকা হয়তো বা পরে ফেলছে, এমন। এই যে এই জিনিসগুলো আমি রেকর্ডিং করে রাখবো ভাবিকে দেওয়ার জন্য। টেনশন দেন না, আপনাদের ক্লাস নেবে কয়েকদিন পরে, আমার ক্লাসগুলো উনি নেবে, অসুবিধা নাই। খুব দ্রুত ভাইয়া নাকি কেউ ভাইয়া? আচ্ছা, চেনা জানা কেউ? হ্যাঁ, আমি একটু বলি। আসলে বিষয়টা এরকম, এটা হচ্ছে আমাদের একদমই পারিবারিক ভাবে। তো আমার দাদা, তিনি যখন বেঁচে ছিলেন, তিনি আগে থেকেই পছন্দ করছিলেন, এবং হচ্ছে তিনি সম্ভবত আমি তখন অনার্সে পড়ি, তো তিনি কিন্তু তখনই হচ্ছে যে বিয়ে দিতে চাইছিলেন আমাদের। তো তার অপিনিয়নটা ছিল এরকম যে হচ্ছে, আমার মাকে বলছিল যে এরকম আমার ভালো লাগছে, আমার হচ্ছে হার্টের সমস্যা, আমি বাঁচি বা মরি, তো হচ্ছে নাতি বৌমার হাতে কিছু, মানে কিছু খেয়ে যেতাম আর কি, হচ্ছে যে দেখতো এরকম। তো হচ্ছে এটা বলছিল, বাট আমার মা সেটা আসলে সিস্টেমে স্কিপ করে গেছে যে এখনই তো না। তো আমার দাদার অপিনিয়ন ছিল এরকম যে হচ্ছে, আমাদের তো কম কম কিছু নাই, এখন যদি বিয়ে দিয়ে দেওয়া যায়, দুজনে পড়ালেখা করলো, আমি দেখে গেলাম, এরকম একটা পয়েন্ট অফ ভিউ ছিল। তো হচ্ছে তিনি মারা গেছেন আসলে, কিন্তু তিনি যেহেতু পছন্দ করছিলেন, সেই সুবাদে আসলে এখন আমার নানি অসুস্থ, আমি যেটা শুরুতেই বললাম। তো আসলে সেখানেই বিয়েটা হচ্ছে। এটা হচ্ছে আমাদের পূর্ব পরিচিত ফ্যামিলি থেকেই, আমার বাবার খুব ভালো ফ্রেন্ড তিনি, আত্মীয়তাও আছে আগে থেকেই। তো হচ্ছে এভাবে। আচ্ছা, তো আমার দাদা আসলে দেখে যাইতে পারে নাই, কিন্তু ইচ্ছা ছিল, হয়তো আমার দাদি নানি এরা দেখতে পাবে। ভাইয়া পীরগঞ্জে কোথায় ভাইয়া? পীরগঞ্জে না, এটা সবাই আমার দাদা দাদি নানা নানি খোঁজ করা তাড়াতাড়ি। আচ্ছা, যাক, আমি ইমোশনাল হয়ে গেলাম। আমার দাদা ভাইয়া পীরগঞ্জে কোথায় একটু বলেন না। পীরগঞ্জে না, এটা পীরগঞ্জে না। শুনো সবাই, আমার জন্য এত ডিটেইলস শুনতে পারলা তো, আমাকে জন্য কিছু রেডি রাখো, আমি আসতেছি রান্নাবাড়ি করে। সবার দাওয়াত থাকলো, সবাই আসবেন আর আমার জন্য দোয়া করবেন। সবার দাওয়াত থাকলো, সবাই চলে আসবেন। আমার বাসা হচ্ছে এই যে আমাদের ইনজামুল হক ভাই হয়তো বা জানবে যে হচ্ছে আমাদের পীরগঞ্জে যে হচ্ছে মুন্সিপাড়া আছে, মুন্সিপাড়া ফুলপুরি স্কুল আছে, সেখানে আমার বাসা। আচ্ছা, যাই হোক, সেদিকে না যাই। ভাইয়া বিয়ের ডেটটা তো বলেন, বিয়ের ডেট না বলে আসবো কবে? 28 তারিখে। সবাই সেম শাড়ি কিনি চলো, আর এটাই ভালো হবে, ডিওবিজি লোগো থাকবে, এটাই ভালো হবে। আচ্ছা, আসেন ক্লাস করি আমরা। তো এই লাকুল্লে, এনার বয়স হচ্ছে 23 বছর বয়স। ইনি হচ্ছেন একজন স্কুল টিচার। তো যেহেতু তিনি একজন টিচার, অবশ্যই তিনি একজন শিক্ষিত মানুষ না হলে কিন্তু স্কুল টিচার হওয়া যাইতো না, টিচার হতে পারতেন না তিনি। তো টিচার, তো ইনি যেহেতু পড়ালেখা করছেন, তিনি হচ্ছে মডার্ন একজন মানুষ। তিনি নিজে যতটা না মডার্ন, তার থেকে নিজেকে তিনি বেশি মডার্ন ভাবেন। এবং এখানে এই লাকুল্লে ক্যারেক্টারটাকে রিডিকিউলাস হিসেবে প্রেজেন্ট করা হয়েছে। তার ক্যারেক্টারটা দ্বারা হচ্ছে যে অডিয়েন্সদেরকে হাসানো হয়। তিনি এমন এমন কথাবার্তা বলেন, অডিয়েন্সরা সবাই হাসে, এবং হচ্ছে যে যাদের সাথে তিনি কথা বলেন তারাও কিন্তু তার কথাবার্তা শুনে হাসে। যদিও হচ্ছে তিনি অনেক সময় ঠিক কথা বলে থাকেন, বাট যেহেতু আমরা জানি এটা হচ্ছে অনেক হচ্ছে নিরক্ষর টাইপের একটা গ্রাম, হচ্ছে যে এমন একটা জায়গা, যে জায়গায় হচ্ছে আপনার আধুনিকতার কোনো ছোঁয়াই নাই। ঠিক আছে, ওদেরকে যদি আধুনিকতার কোনো ছোঁয়া দিতে যাওয়া হয় বা বলা হয়, তাহলে সেটা বিশ্বাস তো করেই না, বরং তারা কি করে, সেটাকে হেসে উড়ায় দেয়, মজা নেয় যে আসলে এটাও কি সম্ভব, এটা হওয়া আসলে উচিতই না, এরকম একটা ব্যাপার।
তো এরকম হচ্ছে তিনি একজন মডার্ন ব্যক্তি, তিনি তার গ্রামটাকে উন্নত করতে চান, মডার্ন করতে চান, এবং তিনি এখানে তার নিজের অনেকগুলো প্ল্যান সম্পর্কে বলেন। তিনি গ্রামের রাস্তা উন্নত করতে চান, বাট তার প্ল্যানগুলোর মধ্যেও কিন্তু বেশ কিছু ভুল খুঁজে পাওয়া যায়, যে তিনি এমন ভাবে বলেন যে আসলে সেভাবে হয়তো বা কখনো সম্ভবই না, ঠিক আছে। বা তিনি যদি কখনো ঠিক কথাও বলেন, তারপর গ্রামের লোকজন তাকে কিন্তু একদমই ভ্যালু দেয় না, কারণ তিনি হচ্ছেন কমেডিয়ান টাইপের একজন ব্যক্তি। তিনি যাই বলেন লোকদের কাছে কিন্তু এটা হাস্যকরই মনে হয়, তার ক্যারেক্টারটাই এরকম। যেমন একটা ক্যারেক্টার হচ্ছে লাকুনলে, যার বয়স হচ্ছে 23 বছর। ওকে ফাইন। এখন তারপরে আরেকটা ক্যারেক্টার হচ্ছে আমাদের মেইন ক্যারেক্টার, যদি আমরা বলি সেটা হচ্ছে ভাইয়া সিডির বয়স কত? সিদি কত যে হলো ভুলে গেলাম, তো কেউ জানেন নাকি বলে দেন তো। 16 ভাইয়া তো বছর এক্সাক্ট নাই, 16 বা 17। 16 বছর বা 17 বছর। আচ্ছা 16 এক্সাক্ট আমি ভুলে গেছি আসলে, বিয়ের টেনশনে ভুলে গেছি হয়তো বা 16 17। ওকে ফাইন। এখন শেষ ক্যারেক্টার বা মেইন ক্যারেক্টার আমরা যদি বলি, এটা হচ্ছে আরেকটা আইলাতু। আইলাতুটাকে, এই আইলাতু হচ্ছে আমাদের যে বেরকা, এই বেরকার লাস্ট ওয়াইফ। প্রথম ওয়াইফ তাহলে আমাদের বেরকার কে ছিল? সাদিকু। সাদিকু। এবং তিনি মাঝখানে অনেকগুলো বিয়ে করতেন, বিয়ে করতে করতে শেষ যে ওয়াইফ, এখন তার শেষ যে ওয়াইফ, তার নাম হচ্ছে আইলাতু। তিনি হচ্ছে অনেক ইয়াং ইয়াং একটা মেয়ে, তাকে সে বিয়ে করে, এবং তার অনেক পছন্দের ছিল। স্বভাবতই এমনটা হওয়ার কথা যে হচ্ছে ইয়াং মেয়েরাই মেয়েদেরকে পছন্দ করবে ছেলেরা, এটা আসলে হয়। এটা যাই হোক, তাকে পছন্দ করতো, অনেক বেশি পছন্দ করতো, এবং একে কিন্তু প্রমিসও করছিল এরকমটা আমাদের হচ্ছে বারকা, যে তিনি আর কোনো বিয়ে করবেন না। ওকে ফাইন। তো এগুলো হচ্ছে আমাদের মেইন ক্যারেক্টার। এখানে আমরা আরো কিছু ক্যারেক্টার হচ্ছে একটু সাময়িক ভাবে পাবো, যেমন হচ্ছে স্ট্রেঞ্জার, ট্রাভেলার, এই টাইপের। এগুলো মাইনর ক্যারেক্টার, খুব বেশি গুরুত্বপূর্ণ না। তো এখন আমরা মূল গল্পটাতে যাই। মূল গল্পটাতে যাওয়ার আগে একটু জেনে রাখেন, এই গল্পটাকে আমাদের হচ্ছে 3 ভাগে ভাগ করা হয়। ভাইয়া ভাইয়া লাকুনলে না কি যেন, লাকানলে না, ইনি কি ওয়াইফ নাকি জাস্ট স্কুল টিচার একজন? তিনি একজন পুরুষ মানুষ। তিনি একজন পুরুষ মানুষ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা গল্পটা বেড়া মানুষ। হ্যাঁ, ইনি বেড়া মানুষ, আমার মতো বেড়া মানুষ। আরে এদের নাম শুনলে বুঝাই যায় না কে বেটা আর কে। আচ্ছা, এখন আমরা গল্পটাতে যাই। গল্পটা যাওয়ার আগে আমাদের এখানে আমরা হচ্ছে মূলত গল্পটাকে 3টা ভাগে দেখানো হয়েছে: মর্নিং, নুন এবং নাইট। সকাল, দুপুর এবং রাত, 3টা সময়ের ঘটনা আমরা এখানে বর্ণনা পাবো। এখন আসেন গল্পটা কি। শুরুটা হচ্ছে মর্নিং দিয়ে। শুরুতে আমরা এরকমটা দেখতে পাবো, আমাদের গল্পের যে প্রোটাগনিস্ট বা হিরোইন সিদি, এই সিদি হচ্ছে মাথায় কলস নিয়ে, কলস ভর্তি পানি নিয়ে বাসায় ফিরতেছে স্কুলের পাশ দিয়ে। আমরা জানি স্কুল টিচার হচ্ছে লাকুনলে। এই লাকুনলে যে স্কুলে চাকরি করে, সেই স্কুলের পাশ দিয়ে আমাদের এই সিদি, তিনি হচ্ছে তার বাসায় ফিরতেছে। তো তিনি যখন দেখলেন যে সিদি এভাবে মাথায় করে কলস নিয়ে, কলস ভর্তি পানি নিয়ে ফিরতেছে, তো তিনি তখন হচ্ছে সিদিকে হেল্প করতে চায়, যে এভাবে করে মাথার উপরে পানি নেওয়া, এটা আসলে ব্রেনের জন্য ক্ষতিকর। হ্যাঁ, এতে করে তোমার অনেক ক্ষতি হবে, তোমার হচ্ছে সৌন্দর্য নষ্ট হয়ে যেতে পারে, ব্রেনের উপরে চাপ পড়বে ইত্যাদি, এই কথাগুলা বলে, এবং সে তাকে হেল্প করতে চায়। কিন্তু আমাদের সিদি এটা একদমই হচ্ছে যে পছন্দ করে না, বা এটা সে করতে দিতে চায় না। তো যখন এটা বলে, ব্রেনের কথা বলে যে হচ্ছে ব্রেনের সমস্যা হইতে পারে, তখন কিন্তু সিদি সে লাকুনলেকে উপহাস করে এবং বলে এই জন্যই সবাই তোমাকে পাগল বলে, এই জন্যই তোমার কথা কেউ পছন্দ করে না, এরকম করে বলে। এরকমটা বলার কারণ হচ্ছে, আমরা শুরুতেই বলছি, লাকুনলে ক্যারেক্টারটা একটা হাস্যকর ক্যারেক্টার। তিনি যদি ঠিক কথাও বলেন, সেটা সবার কাছে হচ্ছে যে হাস্যকর একটা বিষয় মনে হয়, ভুল মনে হয়, যেহেতু তারা কোনো কিছু জানে না এরকম। তো এরকম করে বলার পরে এখন আমাদের লাকুনলে ইনি উল্টা রিপ্লে করেন যে আসলে মেয়েদেরকে বা এই গ্রামের লোকজনকে এসব বোঝায় কোনো কিছুই লাভ নাই, আর মেয়েরা আসলেই মাথা মোটা, এরা ছেলেদের থেকে খুব কম বুঝে। ঠিক আছে, এরকম একটা কমপ্লিমেন্ট করে যে মেয়েদের মাথায় আসলে অনেক কম বুদ্ধি, ছেলেদের বুদ্ধি অনেক বেশি। এটা যখন সিদিকে বলা হয়, সিদি হচ্ছে গ্রামের জুয়েল, সে অনেক সুন্দরী একটা মেয়ে, তার কিন্তু মেজাজ খারাপ হয়ে যায়, সে অনেক বেশি রেগে যায়। তো যাই হোক, রাগ দেখায়। তো এই মুহূর্তে আমাদের লাকুনলে করে কি, সে হচ্ছে বিয়ের প্রপোজাল দেয়, সিদিকে বিয়ের প্রপোজাল দেয়, যে হচ্ছে আমি তোমাকে বিয়ে করতে চাই, সরাসরি, এত ভনিতার কোনো কিছু নাই, সে বিয়ে করতে চায়, যে আমি তোমাকে বিয়ে করতে চাই। এখন এটা শোনার পরে সিদি বলে, ঠিক আছে তুমি আমাকে বিয়ে করবে, আমি বিয়ে করবো, আমার কোনো সমস্যা নাই, বাট একটা কন্ডিশন আছে।
কন্ডিশনটা কি, তুমি যদি আমাকে বিয়ে করতে চাও সেক্ষেত্রে আমাকে হচ্ছে ব্রাইড প্রাইস দিয়ে তারপরে বিয়ে করতে হবে। ভালো করে মনে রাখবেন, ব্রাইড প্রাইস দিয়ে বিয়ে করতে হবে। ব্রাইড মানে কি? কোনে বউ বা কনে। তো বউয়ের প্রাইস মানে হচ্ছে মূলত এখানে মূল্য, তো বউকে মূল্য দিয়ে বিয়ে করতে হবে। এখন ব্রাইড প্রাইস সম্পর্কে যদি আলোচনা করি, আমরা যারা ইসলাম ধর্ম বলি আমরা রিলেট করতে পারি দেনমোহর হচ্ছে, হ্যাঁ, বিয়ে করার সময় ইসলাম ধর্মে আমরা এখন আমাদের সমাজের যে সিস্টেমটা এটা উল্টা হয়ে গেছে। এখন হচ্ছে মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে হচ্ছে যৌতুক দেওয়া হয়, ঠিক আছে? বাট সিস্টেম হলো যেটা, সেটা হচ্ছে যে দেন মোহর বা মোহর দিয়ে তারপরে নিয়ে আসতে হয়, ঠিক আছে? মোহরান আমরা যেটা বলি, মেয়েকেই মূলত হচ্ছে টাকা বা সেই হচ্ছে যে পরিমাণ কোনো কিছু বা যে কোনো কিছু একটা অ্যাটলিস্ট কোনো একটা কিছু দিয়ে তাকে নিয়ে আসতে হয়। এখন আপনার অবস্থা খুবই খারাপ, তো আপনি যতটুকু পারেন কিছু একটা দিয়ে নিয়ে আসতে হবে, না দিলে কিন্তু এটা হবে না। আর যৌতুক না, টোটালি ইসলাম ধর্মে তো এটা হারাম, এখন সেটা হচ্ছে। যাই হোক, তো সেই সমাজে আমাদের ইলোজিনলে যে ভিলেজ ইরোবা, আমাদের নাইজেরিয়া যে ইরোবার যে হচ্ছে আমাদের ইলোজিনলে ভিলেজ, সেখানে এটা বিশ্বাস করা হইতো যে একটা মেয়েকে বিয়ে করলে, একটা ভার্জিন মেয়েকে বিয়ে করলে অবশ্যই ব্রাইড প্রাইস দিতে হবে। যদি কেউ ব্রাইড প্রাইস ছাড়া কাউকে বিয়ে করে, একজন যদি হচ্ছে ভার্জিন মেয়েও হয়, তাকে তাকে যদি কেউ ব্রাইড প্রাইস ছাড়া বিয়ে করা হয়, তাহলে কিন্তু তাকে হচ্ছে আর ভার্জিন মনে করা হয় না, মনে করা হয় যে সে আগেই তার সতীত্ব হারাই ফেলছে এবং তাকে ভ্যালুলেস মনে করা হয়, ঠিক আছে? তার গুরুত্বটা একদমই থাকে না। তো এই কারণে আমাদের যে সিদি, এই সিদি হচ্ছে যে তাকে ব্রাইড প্রাইস দিয়ে বিয়ে করতে বলেন। যেহেতু সে সুন্দরী এবং সত্যি একজন মেয়ে, ভার্জিন একজন মেয়ে, সে এটা ডিমান্ড করে হচ্ছে লাকুলের কাছে, তুমি যদি আমাকে ব্রাইড প্রাইস দাও তাহলে আমি হচ্ছে তোমাকে বিয়ে করব। তো এখন আমাদের এই যে লাকুনলে, তিনি এই কথাটাতে কিন্তু হচ্ছে ছায় দেয় না যে আসলে ব্রাইড প্রাইস বিষয়টা এটা হচ্ছে একটা সম্পূর্ণ ভুল একটা ধারণা, এটা একটা কুসংস্কার টাইপের ব্যাপার, বা এটা এটা আসলে কোনো মানেই হয় না। এই ব্রাইড প্রাইস দিয়ে বিয়ে করা মানে হচ্ছে আমাদের লাকুনের পয়েন্ট অফ ভিউ হচ্ছে এরকম যে টাকা দিয়ে যদি বিয়ে করা হয় সেক্ষেত্রে সেই মেয়েটাকে পণ্যের সাথে তিনি তুলনা করছেন, যে টাকা দিয়ে নিয়ে আসলাম, তাকে আমি আমার মতো করে ইউজ করলাম। লিটারেরি এমনটা হচ্ছে তার লাকুনের চিন্তা ভাবনা। তো তুমি তো আমার কাছে কোনো পণ্য হিসেবে থাকবে না, আমি তোমাকে ভালোবাসে বিয়ে করতে চাই, তাহলে আমি ব্রাইড প্রাইস দিব কেন? সে কিন্তু কোনোভাবেই রাজি হয় না, এবং তার চিন্তা ভাবনা হচ্ছে যে ব্রাইড প্রাইস ছাড়া কিভাবে সে বিয়ে করতে পারে। তার আর্থিক অবস্থা খুব বেশি ভালো না, যেহেতু সামান্য সে একজন স্কুল টিচার, তো ব্রাইড প্রাইস দেওয়ার মতো সামর্থ্যও তার নাই। সামর্থ্য যদি মোটামুটি ভাবে থেকেও থাকে, তার ইচ্ছা শক্তি একদমই নাই। তিনি ব্রাইড প্রাইস দিয়ে বিয়ে করতে একদমই নারাজ, কারণ তার চিন্তা ভাবনাটাই হচ্ছে যে এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। যেহেতু সে কিছুটা লেখাপড়া করছে এবং একটু মডার্ন হয়েছে, এবং সে নিজেকে আরো বেশি মডার্ন ভাবে, যতটুকু না সে মডার্ন, যতটুকু সে শিখছে তার থেকেও সে নিজেকে বেশি জ্ঞানী মনে করে। তো সেভাবে হচ্ছে আমাদের সিদিকে বোঝানোর চেষ্টা করে। তো যাই হোক, এভাবে তাদের মধ্যে কনভারসেশন চলতেছে। এই কনভারসেশন চলার মধ্যে দেখা যায় যে গান বাজনা যে করে এরকম টাইপের একদল বাদক মূলত সেই দিকে আসতেছে, তারা যেখানে কনভারসেশন করতেছিল সেখানে আসে। তো সেখানে আসে হয় কি, সেখান থেকে একজন মেয়ে মূলত সিদিকে হচ্ছে যে কংগ্রাচুলেশন জানায়, এবং তার জন্য ভালো খবর আছে, এটা বলে তোমার জন্য খুব ভালো একটা খবর আছে। কি ভালো খবর? তো সেখানে আমাদের ওই যে মেয়েটা, তার নাম মেনশন করা নাই, সেই মেয়েটা বলে যে আসলে কিছুদিন আগে যে একটা স্ট্রেঞ্জার আসছিল, মানে অজানা একজন ব্যক্তি, তিনি গ্রামে অনেকেরই অনেক ছবি তুলছে, গ্রামের ছবি তুলছে। তো এই ছবিগুলা একটা ম্যাগাজিনে ছাপা হয়েছে, এবং সেই ম্যাগাজিনটাতে হচ্ছে আমাদের এই যে সিডি, তার ছবিটাও ছাপানো হয়েছে। শুধু এতটুকুই না, তার ছবি শুধু ছাপানোই হয় নাই, তার ছবিটা একদম ফ্রন্ট পেজে আছে, মানে সামনের পেজে বড় করে তার ছবিটা ছাপানো হয়েছে। যাই হোক, তো যখন এই এই যে ছবিটা যখন ছাপানোর কথা তিনি যখন শুনেন, শোনার পরে সিডি কিন্তু অনেক খুশি হয়ে যায় যে হচ্ছে আমার ছবি সাজানো ম্যাগাজিনের মধ্যে ছাপানো হয়েছে, তাহলে তো আমি অনেক সুন্দরী, এখন শুধুমাত্র ইলুজিনলে ভিলেজ আমার এই ছবি দেখবে না, আমি এখন অনেক বেশি ফেমাস হয়ে গেছি। হচ্ছে যে লাকুনলে সামান্য একজন স্কুল টিচার, একে আমি বিয়ে করবো না, বা একে বিয়ে করার প্রশ্নই আসে না, ঠিক আছে? এরকম তার মধ্যে চিন্তা আসে। এক কথা তিনি অনেক হচ্ছে যে অহংকার বোধ করেন, তার রূপ নিয়ে তিনি অনেক প্রাইড বা গর্ব ফিল করেন, অনেকটা অহংকারী হয়ে যান। মেয়েরা যখন একটু বেশি সুন্দরী হয়, তাদের মধ্যে এই অহংকারের বিষয়টা চলে আসে। ওকে, ফাইন। এখন এই খুশিতে হয় কি, সিদি অনেক খুশি। তারপরে তার সাথে ওই যে গায়ক দল, তার সমবয়সী ছিল অনেকেই। তো এখন তিনি হচ্ছে তারা প্ল্যান করে
তারা হচ্ছে একটা অভিনয় করবে, একটা নাটকের মতো একটা কিছু ক্রিয়েট করবে বা অভিনয় করবে, জাস্ট খুশিতে আর কি। তো এখন এখানে তারা হচ্ছে যে এখানে সিদি লিড দেয় এবং সে বলে লাকুন লেকেও বলে তার সাথে জয়েন করার জন্য, এবং এখানে লাকুন লেকে ক্যারেক্টার দেওয়া হয় সেই যে স্ট্রেঞ্জার এসেছিল, যিনি ছবি তুলে গেছেন, মূলত ফটোগ্রাফার যিনি ছিলেন, এই ফটোগ্রাফের হচ্ছে যে অ্যাক্টিংটা করতে বলা হয় আমাদের লাকুন লেকে। তো লাকুন লে একদমই রাজি হয় না, কারণ হচ্ছে যে তার এটা পছন্দ একদমই হয় নাই, এবং তার প্রাইড যেহেতু বেড়ে গেল, সে আরো বেশি অহংকারী হয়ে গেল, সে তো এখন হচ্ছে ব্রাইড প্রাইস ছাড়া একদমই আর বিয়ে করবে না। তো এই কারণে সে আর রাজি হইতে চায় না। বাট যখন রাজি হইতে চায় না, সিদ্ধি কিন্তু রাগ দেখায়। কারণ যদি ভাই একটা ছেলেকে, একটা মেয়ে মানুষ রাগ দেখায়, সে আর কি করবে, সে হেল্পলেস হয়ে পড়ে, যেহেতু সে একটু হলেও ভালোবাসে, এমন একটা অবস্থায় সে কিন্তু রাজি হয়ে যায়। তো সেখানে মূলত একটা খেলা শুরু হয়, হচ্ছে যে একটা অ্যাক্টিং টাইপের শুরু হয়। তো এটা এরকম যে চারজন মেয়ে তারা এভাবে বসছে, এই চারজন মেয়ে বসছে, এবং হচ্ছে এখানে আমাদের আমরা বলতে পারি যে হচ্ছে লাকুনলে তিনি মাঝখানে বা সামনে বসছে। তো এখানে বসে তিনি হচ্ছে গাড়ি চালানোর মতো করে এইভাবে গাড়ি চালাচ্ছেন, আর এই চারজন হচ্ছে মূলত সেই গাড়িটা চাকা। জাস্ট এরকম একটা অ্যাক্টিং এর কথা এখানে উল্লেখ করা হয়েছে বা বলা হয়েছে, এবং এর ফাঁকে ফাঁকে তিনি গাড়ি চালানোর ফাঁকে ফাঁকে এদের ছবি তুলতেছেন, যেহেতু তিনি ফটোগ্রাফার অ্যাক্টিং করতেছেন। তো এরকম অ্যাক্টিং চলার মাঝখানে বা যখন এরকম অ্যাক্টিং চলতেছে, এই সময় হয় কি সেখানে, আচ্ছা এক মিনিট, হ্যাঁ ভাইয়া, হ্যালো, হ্যাঁ, না ক্লাস নিচ্ছি, ক্লাসে আছি। আচ্ছা, তো এদের অ্যাক্টিং যখন চলতেছে, এই সময় সেখানে কিন্তু আসে আমাদের বেরকা। মনোযোগ দিয়ে, প্রথম কিন্তু বেরকা এখানে হাজির হলো, তারা অ্যাক্টিং করতেছে, তাদের অ্যাক্টিং চলতেছে, বেরকা সেখানে আসে এবং আসার পরে বলে যে হচ্ছে আমি লিড দিব, তোমরা সেভাবে হচ্ছে করবা। যেহেতু তিনি গ্রামের মোড়ল, তার কথা শুনতেই হবে। সবাই রাজি, কোনো সমস্যা নাই। বাট লাকুনলে কিন্তু তার সাথে এগ্রি করে না বা সেখানে সে থাকতে চায় না। বাট যেহেতু আমাদের বেরকা তিনি গ্রামের মোড়ল, তার কথা তো শুনতেই হবে। তিনি যখন হচ্ছে ধমক টমক দিয়ে তাকে হচ্ছে জোর করেন যে তোমাকে করতেই হবে এটা, তখন কিন্তু লাকুনলে নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও অনিচ্ছাকৃত ভাবে হইলেও তিনি সেটাতে পার্টিসিপেট করেন বা সেখানে তিনি থেকে যান। আসলে আমাদের লাকুনলে কিন্তু বেরকাকে একদমই পছন্দ করেন না। কেন পছন্দ করেন না, আমরা যদি একটু খেয়াল করি, আমরা বলছি ক্যারেক্টার গুলো পড়ার সময় যে হচ্ছে আমাদের যে লাকুনলে তিনি একটু হচ্ছে শিক্ষিত, তিনি একজন স্কুল টিচার, তিনি হচ্ছে মডার্ন একজন মানুষ, যতটা না মডার্ন তার থেকে বেশি মডার্ন তিনি নিজেকে ভাবেন, এবং তার স্বপ্ন হচ্ছে তিনি এই গ্রামটাকে মডার্ন করবেন। তার এই চিন্তা ভাবনার সব থেকে বড় প্রতিবন্ধকতা বা হচ্ছে বড় বাধা আমাদের এই বেরকা। বেরকা কোনোভাবেই তার গ্রামকে মডার্ন করতে চান না, শিল্পের বা হচ্ছে আধুনিকতার কোনো ছোঁয়া সেখানে লাগাইতে দিতে চান না। তিনি সম্পূর্ণ বিপরীত একটা ক্যারেক্টার আমাদের লাকুনলির সাথে। তো যেহেতু তাদের মতের একদমই মিল নাই, সে কারণে লাকুনলে তাকে কিন্তু একদমই পছন্দ করে না। তো যাই হোক, তিনি পছন্দ করুক বা না করুক, যেহেতু তিনি গ্রামের মোড়ল এবং হচ্ছে বয়স্ক একজন ব্যক্তি, তো সে কারণে তার কথা শুনে সেখানে কিন্তু তাদেরকে থেকে যাইতে হয়। তো যাই হোক, এভাবে হচ্ছে মূলত তাদের এই অ্যাক্টিং পর্বটা শেষ হয়। অ্যাক্টিং পর্ব যখন শেষ হয়ে যায়, তখন মূলত সেখানে যে মেয়েগুলা ছিল তারা করে কি, এই যে ট্রাভেলার যে হচ্ছে যে যিনি ম্যাগাজিনটা নিয়ে আসছেন, এই ট্রাভেলারের কাছে তারা যায়। মূলত হচ্ছে যে ছবিটা দেখার জন্য, ম্যাগাজিনটা দেখার জন্য যে আসলে ছবিটা কোথায় কিভাবে ছাপানো হয়েছে। তো যাই হোক, এই হচ্ছে যে তারপর ট্রাভেলার এই কাছ থেকে মূলত আমাদের বেরকা তিনি এই গল্পটা জানতে পারেন যে ছবি ছাপানো হয়েছে একদম প্রথম পাতাতে, ম্যাগাজিনের ফার্স্ট পেজে বড় করে আমাদের সিদ্ধির ছবি ছাপানো হয়েছে। বেরকার ছবি এই ম্যাগাজিনের মধ্যে আছে, বাট সেটা হচ্ছে একদম শেষের দিকে খুব ছোট করে ছাপানো হয়েছে। তার মানে এখানে আমাদের সিদ্ধির যে সৌন্দর্য, এটাকে খুব বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। এখন সিদ্ধি এত বেশি সুন্দরী, ম্যাগাজিনে তার ছবি আসছে, এটা যখনই আমাদের বেরকা শুনছেন, বেরকা শোনার পরে কিন্তু এর মাথা গেছে আউলায়। তিনি এখন চিন্তা করতেছেন, ভাই 5 মাস যাবত বিয়ে করি না। দেখেন শুরু হয়ে গেছে কিন্তু তার চিন্তা ভাবনা কিন্তু শুরু হয়ে গেছে অন্যদিকে। 5 মাস যাবত বিয়ে করি না, একটা বিয়ে করতে হবে, বিয়ের চিন্তা তার মধ্যে চলে আসছে। বাট তার হচ্ছে যে এটা শুনে মূলত তার যে ফার্স্ট ওয়াইফ সাদিকু, তিনি কিন্তু হচ্ছে অনেকটা অ্যাংরি হয়ে যান, রাগ করেন হচ্ছে, কারণ শপথ করছিল তার সাথে যে হচ্ছে তিনি আর বিয়ে করবেন না। তো যাই হোক, তিনি রাগ করলেও পরবর্তীতে তিনি হচ্ছে তার যে ওয়াইফ, প্রথম ওয়াইফ, হেড ওয়াইফ বা চিফ ওয়াইফ যাই বলি না কেন, তাকে বললে যে তুমি কেমনে পারো, তুমি হচ্ছে সিদ্দিকে রাজি করো, আমি তাকে বিয়ে করবো। এখন আমরা শুরুতে এটাও জানছি যে হচ্ছে সাদিকু যে ক্যারেক্টারটা, তিনি সব সময় চান তার বাকি ওয়াইফ যারা আছে, মানে
বারকার যে বাকি ওয়াইফ গুলো আছে বা আমাদের সাদিকুর যে সতীনরা আছে তাদেরকে কনভিন্স করে পটায় মূলত তিনি বেরকাকে খুশি রাখতে চান সবসময়। তো তিনি মূলত যেটা চান সেটাই আমাদের সাদিকও করেন, কারণ হচ্ছে এখানে মেল ক্যারেক্টারদের অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয়, আর তিনি তো গ্রামের মোড়ল, তো তার প্রায়োরিটি অনেক বেশিই থাকবে। তো তিনি তাকে যখন এটা বলা হয়, তিনি মূলত বিয়ের প্রস্তাব নিয়ে সিদির কাছে যান। দেখেন, তিনি বিয়ের প্রস্তাব নিয়ে সিদির কাছে যান যে হচ্ছে লাকুল্লে তোমাকে বিয়ে করতে চায়। যখন সিদিকে এই কথা বলা হয়, এখন ভাই দেখেন তার কিন্তু অনেক অহংকার বেড়ে গেছে। আমি এত সুন্দরী, সে লাকুল্লেকে পর্যন্ত বিয়ে করতে কিন্তু তখন আর চায় না, মানে হচ্ছে যে সে নিজেকে অনেক সুন্দরী ভাবতেছে, তার মধ্যে একটা অহংকার বোধ চলে আসছে। এরকম একটা বয়স্ক ব্যক্তি 62 বছর বয়স, তাকে সে বিয়ে করতে চায় না, সরাসরি রিভিউজ করে দেয়। সে বলে যে এরকম যার কোনো হচ্ছে যে সে যে বয়স্ক হয়ে গেছে 62 বছরের এরকম বুড়াকে আমি বিয়ে করবো কেন, আমি একদমই একে বিয়ে করবো না। তো এটা যখন বলে আমাদের সাদিকও তিনি কিন্তু আবারও তাকে কনভিন্স করার চেষ্টা করে, পারসিউট বা পটানোর চেষ্টা করে। কিভাবে? তিনি বলে যে হচ্ছে এটা তো তোমার সৌভাগ্য, তোমাকে বেরকা যে বিয়ে করতে চাচ্ছে এটা কিন্তু তোমার সৌভাগ্য। কিভাবে সৌভাগ্য? যে তাদের যে প্রথা, ওই যে প্রথা যে হচ্ছে যিনি গ্রামের মোড়ল বা বেল থাকবেন, এই বেলের যে শেষ ওয়াইফ থাকবে, এই শেষ ওয়াইফ কিন্তু পরবর্তী যিনি বেল হবেন তার ফার্স্ট ওয়াইফ হবে। ঠিক যেমন ভাবে ওকিকির লাস্ট ওয়াইফ ছিল আমাদের সাদিকু, এবং তিনি পরবর্তী বেল আমাদের বেরকা, এই বেরকার ফার্স্ট ওয়াইফ হয়েছেন, এবং তিনি চিফ ওয়াইফ, তারও কিন্তু রেসপন্সিবিলিটি অনেক বেশি এবং তার ক্ষমতাও অনেক বেশি। ঠিক আছে, তো এই সুবিধাটা বা এই সুযোগটা যেহেতু আমাদের সিদির হইতে যাচ্ছে, সে কারণে তিনি কিন্তু তাকে সৌভাগ্যবান বলছেন। বাট তারপরেও আমাদের ইয়াকে কিন্তু এখানে রাজি করানো যায় নাই, আমাদের সিদিকে এখানে রাজি কিন্তু করাইতে পারেনি আমাদের সাদিকু। আচ্ছা, তো এরকম একটা কন্ডিশন বা এরকম একটা অবস্থায় এখানে কিন্তু একটা লাভ ট্রায়াঙ্গেল ক্রিয়েট হয়। মনোযোগ দেন, এখানে লাভ ট্রায়াঙ্গেল ক্রিয়েট হয়। কিরকম? দেখেন, ধরেন এটা হচ্ছে সিদি, লাকুল্লে তাকে বিয়ে করতে চায়, আবার বেরকাও তাকে বিয়ে করতে চায়। আচ্ছা, সিদি হচ্ছেন একজন, এখানে লাকুল্লেও তাকে বিয়ে করতে চায়, বেরকাও তাকে বিয়ে করতে চায়। আচ্ছা বলেন তো, এই প্রেক্ষাপটে এখানে কোন গান গাওয়া উচিত? সিডি তুমি কার? তুমি বলে তুমি দাও। বলে দাও আমি কার, দুটি মানুষ একটি মনের দাবিদার। ঠিক আছে, মনে মনে সিদি খুব সম্ভবত এই গানটাই গাচ্ছিলেন যে লাকুল্লেও তাকে বিয়ে করতে চায়, বেরকাও তাকে বিয়ে করতে চায়, আমি আসলে কাকে বিয়ে করব। আচ্ছা, সিডি তো বাংলাদেশের না ভাইয়া। ও তাহলে তো সেটা অন্যভাবে গাইতে হবে নাকি? জি ভাইয়া। আচ্ছা, ভালো কথা। তো এখন তাকে যেহেতু হচ্ছে যে বয়স্ক বুড়া বলে বয়স্ক বলা হয়, আমাদের সিদি তাকে এভাবে বলে রিফিউজ করে দেয়, এবং সাদিকও তখন এটা আসে কিন্তু বেরকাকে শোনায় যে সে আসলে একদমই রাজি না, বয়স হয়ে গেছে, সে বিয়ে করতে চাচ্ছে না বা বিয়ে করবে না। এমন সময় বেরকা কিন্তু অনেক বেশি রেগে যায়, আমাকে বিয়ে করবে না, আমার বয়স হয়েছে তো কি হয়েছে, আমার কি হচ্ছে যে ম্যানহুড পাওয়ার কমে গেছে নাকি? তিনি এখানে হচ্ছে যে আচ্ছা, একটা জিনিস মনে রাখতে হবে, ম্যানহুড পাওয়ার। ম্যানহুড বলতে এখানে মূলত সেক্সুয়াল পাওয়ারকে বোঝানো হয়েছে। ম্যানহুড বলতে সেক্সুয়াল পাওয়ার বোঝানো হয়েছে। এখন এখানে আমাদের যে বেরকা, তিনি বলেন আমার বয়স 62 বছর হলে কি হয়েছে, আমার বয়স 62 বছর হয়েছে কি হয়েছে, আমার যিনি দাদা ছিলেন ওনার দাদার বয়স ছিল কিন্তু 65 বছর, আমার যিনি দাদা ছিলেন তার বয়স ছিল 65 বছর, না তিনি 65 বছরে মূলত 2টা সন্তানের জন্ম দিয়েছেন। ভালো করে বুঝেন, তার দাদা, তিনি এখানে নিজের ক্ষমতাটাকে বোঝানোর জন্য তার হচ্ছে যে পূর্বপুরুষদের কাছে তিনি যাচ্ছেন, তো তাদের কি কম ক্ষমতা ছিল? আমার দাদা 65 বছর বয়সে তার 2টা বাচ্চা হয়েছে, 2 সন্তানের জন্ম দিয়েছেন, এবং উনার যে বাবা, যার নাম হচ্ছে ওকিকি, উনার বাবা, তিনি কি করছেন, তিনি 67 বছর বয়সে যমজ সন্তানের জন্ম দিয়েছেন। ভালো করে বুঝেন, তিনি 67 বছর বয়সে যমজ সন্তানের জন্ম দিয়েছেন। এখন তিনি বলতে চাচ্ছেন আমার বয়স তো মাত্র 62 বছর, আমার দাদা 65 বছরে 2 সন্তানের জন্ম দিছে, আমার বাপ হচ্ছে যে 67 বছরে যমজ সন্তান জন্ম দিছে, আর আমার কিনা ম্যানহুড পাওয়ার নাই। আমার ম্যানহুড পাওয়ার নাই, এটা কেমনে হয়? আমার বয়স মাত্র 62 বছর, আমি তো এখন বিয়ে করলে এখন সন্তান জন্ম দিতে পারবো। আমার ম্যানহুড পাওয়ার এত বেশি যে আমার বাকি ওয়াইফ যারা আছে তারা কিন্তু সবাই অনেক স্যাটিসফাই এবং সবাই আমার কাছে হেরে যায়।
ঠিক আছে, এখানে মূলত হচ্ছে যে সেক্সুয়াল বিষয়টা এখানে মেনশন করা হয়েছে যে তার সাথে কেউ পেরে ওঠে না, তিনি হচ্ছে নিজেকে অনেক পাওয়ারফুল বা সিংহ পুরুষ হিসেবে নিজেকে প্রকাশ করতে চান। তিনি এভাবে রাগের মাথায় তার ফার্স্ট যে ওয়াইফ তার কাছে এগুলো প্রকাশ করতেছেন যে হচ্ছে আমার আসলে অনেক বেশি পাওয়ার। তো যাই হোক, এটা রাগের মাথায় অনেক কিছু বললো। তো যেহেতু তাকে রিফিউজ করে দেওয়া হয়েছে, তিনি তখন মনে মনে একটা প্ল্যান করেন। ভালো করে বুঝলেন, আমাদের বেরকার ক্যারেক্টার খুব ভালোভাবে বুঝতে হবে যে তিনি শুরুতে তাকে বিয়ে করতে চাইলেন, 5 মাস যাবত তিনি বিয়ে করেন নাই, বাট বিয়ে যখন তাকে রিফিউজ করে দেওয়া হলো তিনি অনেক রেগে গেলেন। রেগে যাওয়ার পরে তিনি নিজেকে শান্ত করলেন, শান্ত করে মনে মনে একটা প্ল্যান নিলেন, পরিকল্পনা বানাইলেন। পরিকল্পনাটা কিরকম, তিনি সাদিকুকে ডেকে বললেন যে দেখো, তুমি তো আমার প্রথম ওয়াইফ, তোমাকে আমি সবার থেকে বেশি ভালোবাসি। তুমি তো আমার প্রথম ওয়াইফ, তোমাকে আমি সবার থেকে বেশি ভালোবাসি। তুমি হচ্ছে আমার খুবই কাছে, তোমাকে একটা হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ বা গোপন কথা বলি যেটা আমি আর কাউকেই বলি নাই। আচ্ছা, এখানে মূলত আমাদের বেরকার যে প্ল্যানটা ছিল, তিনি জানেন যে মেয়ে মানুষের পেটে কিন্তু কোনো কথা থাকে না, থাকে নাকি? আপনাদের পেটে কথা থাকে? থাকে। জি ভাইয়া। পেটে তো ভাত থাকে ভাইয়া, ভাত কত কিছু। আচ্ছা, এটা ছিল কথার কথা। আসলে মেয়েরা কোনো কথা, গোপন কথা যদি তাদেরকে বলা হয়, আর যদি কোনো বান্ধবী বলে যে দেখ তোকে শুধু বললাম আর কাউকে বলিস না, সে কিন্তু সবাইকে বলে বেড়াবে। আবার বলবে যে দেখ আমি শুধু তোকে বললাম, তুই কিন্তু এটা কাউকে বলিস না, আবার তাহলে আমার হচ্ছে যে বান্ধবী খুব মন খারাপ করবে, এটা বলা যাবে না। আবার সেও একই ভাবে এটা করে সব দিকে ছড়ায় যায়। এই জিনিসটা যেহেতু আমাদের বেরোকার অনেকগুলো ওয়াইফ, এটা তিনি খুব ভালোভাবে জানেন যে মেয়ে মানুষের স্বভাব কিরকম। আর বেশি কিছু কিছু মেয়ে আছে যাদের হচ্ছে এই স্বভাবটা অনেক বেশি, তারা নিজের মধ্যে কোনো কথাই রাখতে পারে না। তো তিনি এই এই প্ল্যান থেকে তিনি হচ্ছে সাদিককে ডেকে এটা বলেন যে তুমি হয়তো জানো না যে আমি হচ্ছে যে আমার যে ম্যানহুড পাওয়ার, আমার যে পৌরুষত্ব, আমার যে সেক্সুয়াল পাওয়ার, এটা এটা আমি হলো হারাই ফেলছি। আমি আর হচ্ছে যে সন্তানও জন্ম দিতে পারবো না, আমার হচ্ছে শক্তি আর সামর্থ্য নাই, আমি আসলে বয়স্ক মনে হয় হয়ে গেলাম। সে তার দুঃখটা এমন ভাবে সাদিকুর কাছে প্রকাশ করলো, বাট এটা ছিল কিন্তু একদমই মিথ্যা একটা কথা, এটা ছিল তার একটা পরিকল্পনা। আচ্ছা, তো এটা যখন সাদিকুকে বলা হয়, সাদিকু তখন কি করে, তিনি হচ্ছে আচ্ছা, এটা বলে মূলত সেই প্লটটা শেষ হয়ে যায়। আমাদের এতক্ষণ আমরা মর্নিং এর যে প্লটটা, মর্নিং এর যে ব্যাপারটা সেটা আলোচনা করতেছিলাম। তো মর্নিং এর পার্ট শেষ, তারপরে কিন্তু চলে আসে নুন। আচ্ছা, এখন এই দুপুরবেলা বা নুনে তখন কি হয়, এখন সাদিকু যেহেতু তার ফার্স্ট ওয়াইফ, তিনি অনেক রেসপন্সিবল। তাদের একটা প্রথা এরকম প্রচলিত ছিল, যদি কারো হাজবেন্ড তার পৌরসত্ব বা হচ্ছে যে সেক্সুয়াল যে পাওয়ার, এটা যদি হারায় ফেলে, অক্ষম হয়ে যায়, ইম্পর্টেন্ট হয়ে যায়, সেক্ষেত্রে তারা তাদের স্বামীর যে মূর্তি থাকে এই মূর্তিকে পূজা করেন। ঠিক আছে, এরকম একটা প্রথা তাদের ছিল, এবং সেই পূজা করলে তারা হচ্ছে যে ধারণা যে হচ্ছে হয়তোবা তাদের স্বামীর পৌরসত্ব ফিরে আসতে পারে। তো এই ধারণা থেকে তিনি মূলত বাড়ির পাশে হচ্ছে যে একটা গাছের নিচে তার স্বামীর যে মূর্তি সেটা রেখে দিয়ে সেটাতে পূজা করা শুরু করে। সেটা ভাইয়া প্রায় 20 মিনিট থেকে কিছুই শুনতে পাইনি। ভাইয়া শোনা যাচ্ছে তো? আমরা তো শুনতে পাচ্ছি। ভাইয়া শোনা যাচ্ছে তো? হ্যাঁ, মুবাসসিরা আক্তার আপু, আপনি বের হয়ে আবার ঢুকেন, অথবা আপনি ভলিউমটা একটু বাড়ায় নেন। আপনার কোনো টেকনিক্যাল সমস্যা হয়েছে, বাকিরা তো সবাই শুনতে পাচ্ছে, তাহলে সমস্যাটা হয়তো আপনার। এখন শুনতে পাচ্ছি, কিছুক্ষণ থেকে কিছুই শুনতে পাইনি। আচ্ছা, যাই হোক, হয়তো বা নেটওয়ার্ক ইস্যু ছিল, ভালো কথা। তো এখন হচ্ছে সাদিকু তিনি হচ্ছে পূজা করতেছেন, পূজা টাইপের বা পূজাই করতেছেন মূলত বলতে পারি আমরা। তার হাজবেন্ডকে প্রণাম করতেছেন, মূর্তিটাতে মূলত প্রণাম করতেছে। তো এই সিনটা আবার হয় কি, তার এই দৃশ্যটা স্মৃতি দেখে ফেলে। স্মৃতি যখন এটা দেখে ফেলে, তিনি তার দিকে আগায় আসে বলে কি ব্যাপার, তুমি এরকম এরকম করতেছো কেন, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি, মানে এসব করার মানে কি? এখন হচ্ছে সাদিকও বলে কি যে হচ্ছে তার যে হাজবেন্ড বেরকা, এই বেরকা তার ম্যানহুড পাওয়ার হারাই ফেলছে, তার হচ্ছে যে পুরুষত্বের যে ক্ষমতা, এই ক্ষমতাটা সে হারাই ফেলছে, তার আর ক্ষমতা নাই, মানে ইম্পর্টেন্ট হয়ে গেছে সে। দেখেন প্ল্যানটা, দেখেন এখানে কিন্তু একদম মিশন পাস্ট। আমাদের বেরকার কিন্তু সে এখানে সাকসেস হয়েছে। তার প্ল্যানটাই ছিল এটা যে সে জানতো তিনি যদি তার ওয়াইফকে গোপন কথাটা বলেন, সে কিন্তু এটা বলছে তুমি কিন্তু কাউকে বলিও না, ঠিক আছে, আমি শুধু তোমাকে বললাম আর কাউকেই বলি নাই, তুমি কিন্তু এটা কাউকে বলবা না। বাট দেখা গেল যে সাদিকও কিন্তু সিদ্দিকে বলে দিল, যদিও সাদিকও সত্যিটা জানে না। আচ্ছা, এখন সিদ্দিকে যখন বললো, সিদ্দিক যখন এটা জানলো, সে কিন্তু মনে মনে খুব খুশি যে এই বুড়া বেটা আমার বিয়ে করতে চায়, এ তো পুরুষত্ব ম্যানহুড পাওয়ারই হারাই ফেলছে, আর সে কিনা আমাকে বিয়ে করতে চাইছিল।
সে হচ্ছে যে অনেক হাসাহাসি করে, পরবর্তীতে দেখা গেছে সে সাদিকুর সাথে সেখানে ঘোরাঘুরি করতেছে, নাচাগানা করতেছে, এরকমটা গেল। এখন এতটুকুন করে তার আসলে সেলফ স্যাটিসফিকেশন হয় নাই, সে আসলে মনে শান্তি পায় নাই। তার মনে হয়েছে যে সে সরাসরি গিয়ে বেরোকার এই দুর্দশা, খারাপ অবস্থা দেখে তিনি মজা নিবেন, তাকে উপহাস করবেন। আচ্ছা, ওকে, আপনি কি বিরক্ত হচ্ছেন? হ্যালো হ্যালো, আপনারা কি বিরক্ত হচ্ছেন? ক্লাস বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে? জি ভাইয়া। জি ভাইয়া, কোনটা বিরক্ত হচ্ছে? মামুন ক্লাস বোঝা মিউট যাচ্ছে? করেন। ওকে ফাইন। আচ্ছা, এখন আহ, ভাইয়া 12 কাজে একজন কাকে রেসলিং এ হারাই দিল, ওইটা বলবেন না? রুকো যারা সাবার করো, ওইটা তো আসলে সিডি আসলে তারপরে আসবে, রুকো যারা সাবার করো। আগে তো। আচ্ছা, তো আমাদের এই সিনটা মূলত তিনি যে তার হাজবেন্ডকে হচ্ছে যে মূর্তিটাতে যে প্রণাম করতেছেন, ঘুরতেছেন চারপাশে, এখান থেকে কিন্তু আমাদের নাইটের গল্প শুরু। ঠিক আছে, নাইটের গল্প এখান থেকে শুরু। তো নাইটের ইয়াটা শুরু হলো। তো এটা যখন হয়ে যায় তখন আমাদের সিদি কিন্তু তাকে উপহাস করার জন্য সাদিকুর সাথে তাদের হচ্ছে যে বাসায় যায়। আচ্ছা, বাসায় যখন যাওয়া শুরু করে বা তার বাসার দিকে যখন যায়, এই সময়ে আমাদের লাকুল্লের সাথে সিদির দেখা হয়। সিদি এবং সাদিকও তারা দুজনে একসাথে যাচ্ছিল। তো তখন সেখানে কিন্তু দেখা হয় লাকুল্লের সাথে। তো লাকুল্লে সিদিকে কিন্তু নিষেধ করে দেয় যে তুমি হচ্ছে যে বেরোকার বাসায় যাইও না, যাইলে হচ্ছে যে তুমি বিপদে পড়বে, তোমার ক্ষতি হইতে পারে। সে তখন এখানে কিন্তু আমাদের সিদি খুব হাসাহাসি শুরু করে দেয় যে আমার কি ক্ষতি করবে বেরোকা, সে তো তার মেহনত পাওয়ারই হারাই ফেলছে, ওর মতো বুড়া বেটা আমার কি করতে পারবে, তার তো কোনো ক্ষমতাই নাই। সে এভাবে উপহাস করে। এবং এখানে হচ্ছে যে এই সময়ে সাদিকুর সাথে আমাদের লাকুল্লের আমরা কিছু কনভারসেশন এরকম পাই যে সে হচ্ছে গ্রামটাকে অনেক উন্নত করবে, তাদের এই সব চিন্তা ভাবনা তাদেরকে থেকে বের করে নিয়ে আসবে, সেই গ্রামের মধ্যে রাস্তা করবে, ইত্যাদি ইত্যাদি। এগুলো হাস্যকর টাইপের ব্যাপার। তিনি যেগুলো কথা বলেন এগুলো এদের কাছে হাস্যকরই মনে হয়, যে পাগল হয়ে গেছে, এগুলো আসলে কোনোদিনও সম্ভব না, এগুলো কি আসলে সম্ভব হয়, এরকমটা। আচ্ছা, যাই হোক, তারপরে তারা হচ্ছে যে যাওয়া শুরু করলো এবং বাসায় যখন যায় সেই সময়টাতে ভালো করে বুঝেন, তাদের বাড়িতে যখন ঢুকে সেই সময়টাতে দেখা যাচ্ছে বেরোকা রেসলিং করতেছেন, একজনের সাথে ফাইট করতেছেন। এরকম একটা সময় সেখানে আমাদের সিডি প্রবেশ করে। ভালো কথা, সেখানে যখন সিডি প্রবেশ করে, সিডি হচ্ছে তখন বেরোকাকে বলে যে কি ব্যাপার বুড়া বেটা, তুই নাকি তোর ম্যানহুড পাওয়ার হারাই ফেলছিস আর তুই আমাকে বিয়ে করতে চাইছিলি। কথাগুলো এরকম আমি একটু ইয়ে করে বলার চেষ্টা করতেছি, এরকম করে উপহাস করতেছিল, উপহাস করতেছে। তো এই কথা শুনে আমাদের বেরোকার কিন্তু মাথা খারাপ হয়ে যায়। সে কি করে, এই যে রেসলার, এই রেসলারকে কিন্তু তিনি ভাড়া করে নিয়ে আসছিলেন। বেরোকার মাথা কিন্তু নিরক্ষর বা অশিক্ষিত হইলেও তার কিন্তু চিন্তা ভাবনা অনেক দূরদর্শী, এবং সে কারণে কিন্তু তিনি একজন গ্রামের মোড়ল। আচ্ছা, তো তিনি দেখেন যে এই যে রেসলার যার সাথে তিনি ফাইট করতেছেন, এনাকে কিন্তু তিনি ভাড়া করে নিয়ে আসছেন। ভাড়া করে নিয়ে আসার উদ্দেশ্যটা হচ্ছে এরকম যে তার কথা মতো সে চলবে এবং সে হেরে যাবে। তিনি এই প্রহরটার জন্য অপেক্ষা করতেছিলেন। তো যখন সেখানে সিদ্ধি প্রবেশ করে হচ্ছে যে তাকে যখন এভাবে উপহাস করে, তখন তিনি কি করেন, তিনি এই যে ভাড়া করা রেসলার যার সাথে তিনি ফাইট করতেছিলেন, যিনি তার অপোনেন্ট ছিলেন, তাকে ধরে তিনি আছাড় দেন। এবং এটা দ্বারা তিনি এটা সিদ্ধিকে বোঝাইতে চান যে আসলে আমি বুড়ো হয়ে যাই নাই, আমার ক্ষমতা বা শক্তি শেষ হয়ে যায় নাই, আমার শরীরে এখনো যথেষ্ট শক্তি আছে, এটা বোঝাইতে চায়। যদি সে ভাড়াটা ছিল, তার অতটা ক্ষমতা বা শক্তি থাকুক বা না থাকুক, তিনি সেটা শো অফ করার চেষ্টা করছেন, তিনি সেটা দেখানোর চেষ্টা করছেন। আচ্ছা, দেখলো এটা। এখন দেখার পরে তিনি ধীরে ধীরে সেই জায়গাটা থেকে বের হয়ে এসে সিদ্ধির দিকে আসেন, এবং সিদ্ধির কাছে আসার পরে সিদ্ধিকে তিনি এখন পটানোর চেষ্টা করেন, কনভিন্স করার চেষ্টা করেন। এবং তিনি খুব ভালোভাবেই জানেন একটা মেয়েকে কিভাবে পটানো যায়, কিভাবে পটাবেন। তিনি তাকে চাপা মারা শুরু করলেন যে সে আসলে এত বেশি সুন্দর, এটা সে আসলে আগে ভাবে নাই, সেভাবে করে কখনোই তাকে দেখা হয় নাই। তো তার আসলে মূলত যে হচ্ছে যেখানে তারা আসলে কনভারসেশন করতেছিল, সেখানে অনেকগুলা স্ট্যাম্প ছিল, পোস্টার টাইপের। তিনি বলেন যে এগুলা সবগুলাতে আমি তোমার ছবি ছাপাবো, এই ছবিগুলো ছাপানোর পরে পুরো গ্রাম, পুরো জায়গায় তোমার এই ছবিগুলো আমি হচ্ছে যে পোস্টারের মতো করে দেয়ালে দেয়ালে লাগাই দেবো। এতে করে হবে কি, এতে করে তোমার সৌন্দর্য শুধুমাত্র যে ইলুজিন ভিলেজ এখানে না, বরং সব দিকে তোমার এই সৌন্দর্যের কথা ছড়ায় পড়বে। এটা শোনার পরে সিদ্ধির মন কিন্তু খুব খুশি হয়ে যায় যে আমি তো আসলেই অনেক সুন্দরী, আমার ছবি সবাই দেখবে, সবাই আমাকে আরো বেশি সুন্দরী ভাববে, আমার তো অনেক বেশি ভ্যালু বাড়া যাবে, হচ্ছে যে আমার দামটাই অন্যরকম হবে।
এমনটা হবে, এবং সে খুশি হয়ে যায়। এবং আসলে সে কিন্তু বিন্দুমাত্র টের পায় না যে এই সবকিছুই কিন্তু বেরোকার প্ল্যান মতো চলতেছে। ভাই যখন এমনটা হয় তখন হচ্ছে মূলত তাদের বাসায় যে নাইট পার্টি হয়, বেরোকার বাসায় যে নাইট পার্টি হয়, সেই পার্টির দিকে ধীরে ধীরে হচ্ছে আমাদের সিদি সেখানে তিনি জয়েন করার জন্য ভিতরে যান, বাড়ির ভিতরে। একদম হচ্ছে যে ভিতরে যখন যায়, ভিতরে যাওয়ার পরেই এই সুযোগের অপেক্ষায় কিন্তু আমাদের বেরোকা ছিল। তাকে যখন ভিতরে পায়, ভিতরে পাওয়ার পরে তাকে সে সিডিউস করে এবং রেপ্ট করে। আমাদের সিদিকে একদমই রেপ্ট করে ফেলে আমাদের এই 62 বয়সের বুড়া বেটা, যে হচ্ছে আমাদের সিদিকে একদম রেপ্ট করে ফেলে। রেপ যখন হয়ে গেল, তার সতীত্ব নষ্ট করে ফেললো, তখন আর কি করবে? সিদি তখন হচ্ছে কান্না করতে করতে তার বাড়ি থেকে বের হয়ে আসে। কান্না করতে করতে যখন বাড়িতে আসে, এই সময় আবার সেখানে লাকুলের হচ্ছে যে আমরা উপস্থিতি দেখতে পাই। সেখানে সে আসে এবং জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তুমি কাঁদতেছো কেন, তোমার কাঁদার কারণ কি? তখন সে বলে যে আসলে বেরোকা আমাকে একদমই মিথ্যা কথা বলছিল, সে তার ম্যানহুড পাওয়ার হারায় নাই, সে এখনো যথেষ্ট শক্তি সামর্থ্য একজন ব্যক্তি, হচ্ছে যে তার যথেষ্ট সেক্সুয়াল পাওয়ার থেকে শুরু করে শারীরিক শক্তি সবকিছুই যথেষ্ট আছে, একজন পুরুষের ইয়াং একজন ব্যক্তির মতো আছে। তো সে আসলে মিথ্যা কথা বলছিল এবং সে আমাকে রেপ করছে, আমার ভার্জিনিটি নষ্ট হয়ে গেছে। তো এখন আমার হচ্ছে ভার্জিনিটি নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এটা যখন লাকুনলেকে বলে, লাকুনলে এটা শোনার পরেও সে মনে মনে একটু খুশিই হয়। ভালো করে বুঝেন ক্যারেক্টারটা, লাকুনলের ক্যারেক্টারটা, যে ভাই আমি যাকে ভালোবাসলাম তার সাথে এমন একটা ঘটনা ঘটলো, তারপরে কোনোভাবেই কিন্তু লাভার এরকম ঘটনা ঘটলে কারো খুশি হওয়ার কথা না, বাট লাকুনলে এখানে খুশি হয়। খুশি হওয়ার কারণ হচ্ছে এই যে আমাদের স্মৃতি তাকে রিফিউজ করে একটা রিজনে, সেই রিজনটা হচ্ছে ব্রাইট প্রাইস। কারণ ব্রাইট প্রাইস দিয়েই তাকে বিয়ে করতে হবে। এবং সেখানে আমি এটাও বলছিলাম যে ব্রাইট প্রাইস যদি দেওয়া না হয়, তাহলে তাকে মনে করা হয় যে তিনি ভার্জিন না, বা তার সতীত্ব নাই, বা হচ্ছে যে আগে কোনো হাজবেন্ড ছিল, এই টাইপের বিষয়। আবার যদি হচ্ছে যে কেউ ভার্জিনিটি হারায় ফেলে, এরকম ব্যক্তিকে হচ্ছে ব্রাইট প্রাইস ছাড়া বিয়ে করা যায়। মানে ব্রাইট প্রাইস ছাড়া বিয়ে করা মানে হচ্ছে সেটা যে তার ভার্জিনিটি নাই, বা সে হচ্ছে অতটা ভ্যালুয়েবল না। এবং যাকে যত বেশি ব্রাইট প্রাইস দেওয়া যাবে সে তত বেশি ভ্যালুয়েবল, বা তার দাম তত বেশি, এমনটা মনে করা হয়। তো এখন যেহেতু বেরোকা তাকে রেপ করে ফেলছে, তার ভার্জিনিটি আর নাই, যেহেতু তার ভার্জিনিটি নাই, তাহলে তাকে আর ব্রাইট প্রাইস দিতে হবে না। তো ব্রাইট প্রাইস ছাড়াই মূলত সে আমাদের সিদিকে বিয়ে করতে পারবে। তো এই চিন্তা থেকে লাকুল্লে মনে মনে খুশি হয় এবং সে বলে যে ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, তোমাকে হচ্ছে বেরোকা রেপ করছে, আমি কিন্তু তারপরেও তোমাকে বিয়ে করতে রাজি। তার উদ্দেশ্য হচ্ছে একটাই, এখানে তাকে ব্রাইট প্রাইস দিতে হবে না। কিন্তু এখানে আমাদের যে সিদি, তিনি কিন্তু রাজি হন না। তিনি একদমই রাজি হন না, যে তিনি বলেন যে আসলে আমি তোমাকে বিয়ে করব না। আমি যদি বিয়ে করতেই হয়, আমি যদি কোনোদিন কাউকে বিয়ে করি, বা আমাকে যদি বিয়ে করতেই হয়, তাহলে আমি বেরোকাকে বিয়ে করব। বেরোকাকে বিয়ে করব, কারণ বেরোকা বয়স অনেক বেশি হয়ে গেলেও তিনি হচ্ছে একজন যুবকের মতো, হচ্ছে তার শক্তি এখনো আছে, তিনি যথেষ্ট শক্তিশালী একজন ব্যক্তি, সিংহের মতো শক্তিশালী, পুরুষ সিংহ আমরা যাকে বলি, সেরকম শক্তিশালী। তো এমনটা যখন হয়, সে হচ্ছে মূলত বেরোকাকে বিয়ে করবে। এবং একটা পর্যায়ে শেষের দিকে আমরা দেখতে পাই যে হচ্ছে সে বেরোকাকে বিয়ে করে, এবং এই বিয়েতে আমাদের লেকুনলেকে দাওয়াত দেওয়া হয়। লেকুনলেকে যখন দাওয়াত দেওয়া হয়, সেখানে এসে যায়। এবং স্বভাবতই যেটা হওয়ার কথা ছিল, যে যদি এক্স গার্লফ্রেন্ডের বা লাভারের বিয়ে হয়ে যায়, একজন ছেলের অনেক বেশি শোকাহত হওয়ার কথা ছিল। কিন্তু এখানে আমরা একদম ভিন্ন ব্যাপার দেখতে পাই। সেখানে সে একদমই শোকাহত হয় না, একদমই মন খারাপ করেন না। তিনি সেখানে গিয়ে কি করেন, সেখানে হচ্ছে বিভিন্ন যে পারফরমেন্স গুলা হচ্ছে, নাচা গানা হচ্ছে, এগুলো তিনি পার্টিসিপেট করতেছেন। মানে তার মনে কোনো কষ্ট নাই। এবং একটা পর্যায়ে আমরা এখানে দেখতে পাই, সেখানে অন্য একটা মেয়ে দেখতে পায়, যথেষ্ট সুন্দরী, হচ্ছে তার পিছন পিছন সে ঘোরা শুরু করে, লাইন মারা শুরু করে। ঠিক আছে, এমনটা করে হচ্ছে আমাদের লাকুনলে। এটার পিছনে আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে লাকুনলে যেহেতু একটু শিক্ষা দীক্ষা গ্রহণ করছে, তো তার কাছে মনে হয় যে আসলে যেটা চলে গেছে সেটা চলে গেছে, এটা নিয়ে ভাবার কোনো কিছু নাই, আমাকে সামনের দিকে অগ্রসর হইতে হবে। সামনে কিভাবে আমি হচ্ছে আমার টার্গেট পূরণ করতে পারি, এটা গেছে, পাস্ট ইজ পাস্ট, আমি পাই নাই তো পাই নাই। সে অন্য একটা মেয়ের প্রেমে কিন্তু আবার পড়ে যায়। ঠিক আছে, এভাবে মূলত হচ্ছে আমাদের এই যে ড্রামাটা, এটা কিন্তু শেষ হয়ে যায়। এখন একটু সবাই বলেন, আমরা এই যে যতটুকুন গল্প বললাম, এতটুকুন সবাই বুঝতে পারছি? ভাইয়া এই ড্রামাটার মোরাল কি? আসতেছি, যতটুকুন বলছি এতটুকুন বুঝতে পাইছেন কিনা এটুকু বলেন। জি ভাইয়া, বুঝলাম। ছুটি দেন ভাইয়া, ছুটি পাচ্ছে, শপিং করতে যান। আচ্ছা, তো এখন
এটার মূল উদ্দেশ্যটা হচ্ছে আমাদের যিনি রাইটার, আমাদের আমাদের যে ড্রামাটিস্ট দ্য লায়ন এন্ড দ্য জুয়েল, এই লায়ন এন্ড দ্য জুয়েলের রাইটারের নাম কি ছিল? একিনওয়ান্ডে অলুওলে বাবাতুন্ডে সয়েনকা। বাহ, সুন্দর মনে আছে। তো ইনি মূলত আমরা জানি তিনি একজন নাইজেরিয়ান হইলেও তিনি ইংলিশ ভাষায় কেন লিখলেন, তিনি কিভাবে ইংলিশ শিখলেন ইত্যাদি বিষয়গুলো আমরা কিন্তু গত ক্লাসেই জানছিলাম। আচ্ছা, তো এটা হচ্ছে মূলত তার ফার্স্ট ড্রামা ছিল, ফার্স্ট প্লে, এটা তিনি লিখছিলেন। এটা লেখার মাধ্যমে এটা তিনি লিখছিলেন মূলত এটা চিন্তা ভাবনা থেকে যে তিনি যে গ্রাম থেকে উঠে আসছেন, যেহেতু তিনি লন্ডনে বসবাস করছেন এবং সেখান থেকে এই লেখাটা লিখছেন। তো এখানকার মানুষ, এখানকার হচ্ছে কালচার অনেক বেশি উন্নত, তারা অনেক বেশি মডার্ন। তো এই চিন্তা থেকে তার গ্রামের মানুষ তারা কত বেশি হচ্ছে যে আদিম টাইপের চিন্তা ভাবনা, তারা হচ্ছে যে কত বেশি মূর্খ, তারা হচ্ছে আধুনিকতা ছোঁয়া থেকে কত বেশি পিছায় আছে, কতগুলা ভুল ধারণা তারা মেনটেন করে চলে। একটা ছেলে মানুষ এতগুলা বিয়ে করতেছে, মেয়েদেরকে এখানে কোনো ভ্যালুই দেওয়া হচ্ছে না। তো এই বিষয়গুলো তিনি হচ্ছে এখান থেকে সলভ করতে চান, সেগুলা তিনি সলভ করার জন্য বা এগুলা এই জিনিসগুলো তুলে ধরেন এখানে। এটা একটা কমেডি, এই কমেডিটা এভাবে হচ্ছে স্যাটায়ার করে হাস্যরসাত্মক ভাবে এই বিষয়গুলো দ্বারা কিন্তু এখানে ফুটে তোলেন। দেখেন পুরো ড্রামাটা জুড়ে আমরা কিন্তু কষ্টের কোনো কিছু পাই না, এখানে কান্নার কোনো কিছুই নাই বা হচ্ছে ট্রাজেডির কোনো কিছু নাই। সিডি এখানে রেপড হয়েছে, বাট সিডি এখানে রেপড হওয়ার পরেও যারা অডিয়েন্স আছেন, অডিয়েন্সটা কিন্তু তার জন্য তেমন কোনো দুঃখ কষ্ট বা শোক একদমই পাবে না। এখানে দুঃখ কষ্ট বা শোক একদম না পাওয়ার কারণ হচ্ছে এখানে সিদ্ধিরও যথেষ্ট দোষ ছিল, কারণ সে হচ্ছে এত বেশি তাকে অন্যকে হাতে উপহাস করতে হবে এটার কোনো মানেই হয় না। সে নিজে থেকে তাদের মূলত হচ্ছে যে বেরোকার বাসায় গেছে এবং আলটিমেটলি সে রেপ হয়েছে। তো এর জন্য কারো খুব বেশি একটা দুঃখ কিন্তু থাকে না। তো এটা ট্রাজেডি কোনো কিছুই না, এবং এখানে আমরা একটা হ্যাপি এন্ডিং এ পাই। কিন্তু আমাদের সিডি হচ্ছে সে বেরোকাকে বিয়ে করে এবং এখানে বিয়েতে নাচাগানা হয়, এবং আমরা যদি লাখুনলে ক্যারেক্টারটার জন্য একটু দুঃখ করতেও চাই বা করতে চাইতাম, সেটা সম্ভব হচ্ছে না, কারণ এখানে আমাদের যে ড্রামাটিস্ট তিনি দেখাইছেন যে তিনি হচ্ছে মূলত ওই হচ্ছে সিদ্ধির কথা বাদ দিয়ে অন্য একটা মেয়ের পিছন পিছন ঘোরা শুরু করে তার প্রেমে পড়ে যায়। তাহলে এখানে মূলত এটার মাধ্যমে আমাদের রাইটার তিনি বোঝাইতে চাইছেন আসলে সেই সময়ে আফ্রিকানের যে ট্র্যাডিশন গুলা ছিল, এরকম হচ্ছে এই যে এত বহু বিবাহ, অনেকগুলা বিয়ে করা হচ্ছে, তারপরে নারীদের প্রতি তাদের এই অবহেলা, তারপরে হচ্ছে যে সেই সময়ের যে মানুষ তারা যে এই যে ব্রাইড প্রাইসের যে বিষয়টা, একজনকে ব্রাইড প্রাইস না দিলে সে সতী না বা ভার্জিন না, এই টাইপের ভুল ধারণাগুলা থেকে আসলে মূলত বের করে নিয়ে আসার জন্য এই ড্রামাটা আমাদের ইনি হচ্ছে রাইটার, তিনি হচ্ছে এগুলা লিখেন। এবং সেই সাথে এখানে আমরা ব্রিটিশরা আছে, যে এই ব্রিটিশরা কিন্তু সেখানে তাদের হচ্ছে তাদের উপরে শোষণ করে, সেখানে তারা হচ্ছে দীর্ঘদিন যাবৎ শাসন শোষণ করছে। যেমনটা আমরা লক্ষ্য করবো যে ব্রিটিশরা শুধুমাত্র আফ্রিকা না, এশিয়া মহাদেশেও কিন্তু তারা তাদের দাপট দেখাইছে ব্রিটিশরা, এবং তারা এই জায়গাগুলোতে তাদের হচ্ছে যে ক্ষমতার মাধ্যমে তারা যেভাবে বলছে সেভাবে পরিচালনা করছে, তাদের কথা যারা শুনে নাই তাদেরকে হত্যা করছে, এবং এই জায়গাগুলো থেকে সম্পদ থেকে শুরু করে যা কিছু সেগুলো তারা নিজের দিকে নিয়ে যাওয়ার কারণে আমরা কিন্তু এখন দেখি যে তারা অনেক বেশি উন্নত, এ পর্যন্ত তারা হচ্ছে পুরো বিশ্ব জুড়ে অনেক বেশি উন্নত। আচ্ছা, তো এরা হচ্ছে এদের উপরে এভাবে হচ্ছে যে দাপট খাটাইতো, এটা এই বিষয়টা এখানে একটু করে হিন্টস পাওয়া যায়। এবং এখানে মূল যে বিষয়টা সেটা হচ্ছে এই যে নিরক্ষরতা, অশিক্ষিত মানুষ এবং বহু বিবাহের যে ব্যাপারটা, এটাকে এখানে আমাদের হাইলাইট করার চেষ্টা করা হয়। এবং একই সাথে এখানে মডার্ন যে বিষয়, মডার্ন বিষয়ের সাথে আমাদের যে ট্রেডিশন, ওল্ড ট্রেডিশন, আমাদের প্রথা ঐতিহ্য যে মেনে চলা বা সেগুলা বিশ্বাস করা, সেগুলাই হচ্ছে যে প্র্যাকটিস করা, বারবারই ভুল জেনেও সেগুলো প্র্যাকটিস করা, এবং মডার্ন জিনিসটা সেগুলোকে কিভাবে রিপ্লেস করতে পারে, মডার্ন বিষয়টা কি, এই বিষয়গুলো এখানে ফুটাই তোলা হয়। তো এখানে মূলত জেন্ডার যে ডিসক্রিমিনেশন, বৈষম্যতা, লিঙ্গ বৈষম্যতা সেটা, এবং এই যে হচ্ছে যে মূর্খতা বা অশিক্ষিত যে আছে, হ্যাঁ, সাক্ষরতার হার নাই, সবাই যে সেখানে মূর্খ, এবং হচ্ছে বহু বিবাহ থেকে শুরু করে ব্রাইড প্রাইস, এই বিষয়গুলো ফুটাই তোলা। এক কথায় তার অঞ্চলের যে মানুষ তারা আসলে কতটা ব্যাকডেটেড, এটা ফুটাই তোলার জন্যই এটা মূলত লেখা হয়। এটার মূল বিষয় হচ্ছে এই কারণে তিনি এটা লিখেন, এই কমেডিটা। বুঝতে পারছি? ইনজামুল হক। জি ভাই বলেন।
ওকে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের যে গল্পটা হচ্ছে যে আমাদের মানে এতটুকু হিস্টোরি এই গল্পটা। নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে অ্যানালাইসিস করার চেষ্টা করব। এখানে আসলে আমাদের বেরোকাকে হিরো বলবো নাকি লাকুল্লেকে হিরো বলবো, আমরা বেরোকাকে হিরো বলতে পারি নাকি অ্যান্টাগনিস্ট বলতে পারি, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলা, এটা স্ট্রাকচার থেকে শুরু করে যাবতীয় বিষয়গুলো আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করব নেক্সট ক্লাসে। তো আজকে মূলত এখান পর্যন্তই থাক, আমরা গল্পটা পর্যন্তই রাখি। ঠিক আছে ভাইয়া। ভাইয়া শুনুন, একটা প্রশ্ন ছিল। কারিয়া আপনি কিছু বলতেছেন, একটু জোরে বলেন না কারিয়া। জি ভাইয়া, মর্নিং নুন নাইট সাইডটা মানে ওইটা কিছু বললেন না, বুঝি নাই। হ্যাঁ, আমরা এগুলো অ্যানালাইসিস করব নেক্সট ক্লাসগুলোতে। আজকে গল্পটা পর্যন্তই থাকুক, আমরা নেক্সট দিনগুলোতে সেগুলো নিয়ে অ্যানালাইসিস করব। আজকে আর না, আজকে শেষ করি। হ্যাঁ ভাইয়া আজকে শেষ করে দেন। জি, আজকে শেষ করি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।